থাকে। তো ক্লাসটা শুরু হয়ে গেল। আপনার রুটিন আপনার হাতে আছে, রুটিন দেখাতে যে আমি আপনার টাইম নষ্ট করতে চাচ্ছি না, অলরেডি 21 মিনিটস আমি এখানে নষ্ট করে ফেলছি। তো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, যেটা আমরা কতদিন শিখে আসলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নিচের দিকে যদি আমি একটু করে দেখানোর চেষ্টা করি, খেয়াল করে দেখেন, আমি কিছু সহজ সহজ জিনিস লিখছি যে আপনি সাবজেক্ট ফাইনাইট ভার্ব কিভাবে চিনবেন, এরকম কিছু জিনিস সেখানে লেখা আছে, রাইট? তারপর চেনার উপায় আমি কি জানি এখানে লিখছি। ক্লোজ কি, ক্লোজ কেমনে বের করতে হয়, গতদিন যেগুলো নিয়ে মাথা মাতামাতি করলাম সেগুলো একটু শর্টকাট আমি করে দেওয়ার চেষ্টা করছি। আর তারপর আমাদের যে স্লাইডটা থাকে বাক্য, বাংলায় যেটা ছিল সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এরপর আমি শুধুমাত্র এখানে এক্সাম্পল গুলো উঠাই দেওয়ার চেষ্টা করছি। এই এক্সাম্পল গুলা থেকে তো পরীক্ষায় আসবে, তাই না? কখনো কখনো আসে যে বাবা বলো তো, এই যে যে ভিক্ষা চাই তাকে দান করো, বলো তো বাবা এটা কোন বাক্য, সরল, জটিল নাকি যৌগিক, এভাবে একভাবে কোশ্চেন আসতে পারে। অথবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, দেখি যে ভিক্ষা চাই তাকে দান করো, এটা আপনি সিম্পল বানায় দেখেন তো, মানে কনভারসেশন ট্রান্সফরমেশন করে দেখেন তো, যেটা কিনা ইংলিশে শিখে আসছিলাম। প্রথমত আমরা শুধু বাক্য চিনছিলাম, একভাবে আমাদের শেষ হয়েছিল। আরেকভাবে হয়েছিল যে ভাই তুমি ট্রান্সফর্ম, শুধু বাক্য চিনে তোমার লাভ নাই, তোমার ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম করে দেখো, রাইট? সো এই দুইটা পার্টি তোমার আসলে দিন শেষে জানতে হবে। ওকে। অ্যান্ড লাস্ট পেজ এখানে যা দেওয়া আছে শুধুমাত্র এক্সাম্পল। তারপর আমরা গতদিন যেখানে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা নিয়ে কথা বলছিলাম, ওটাই আর কি এখানে লিখিত আকারে দেওয়া আছে। হ্যাঁ, বাক্য, একটা সঠিক বাক্য হওয়ার শর্ত কি, বাংলার ক্ষেত্রে বারবার বলছিলাম আকাঙ্ক্ষা থাকে, আসক্তি থাকে, যোগ্যতা থাকে, দুই তিনবার এক্সপ্লেন করছিলাম। কি কি ভুল হইতে পারে এইগুলো আমরা মোটামুটি এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করছে। স্যার একটু মিলেই মোটামুটি আমাদের ক্লাসের স্লাইড। তো শুরু যে জিনিস, শুরু 30 মিনিট আমরা নতুন কিছু শিখাবো না, আগের জিনিসগুলো রিপিট করব। কি আগের জিনিস রিপিট করতে চাচ্ছেন আপনি? এখানে আমি রিপিট করতে চাই, তাকান। আমি গতদিন আপনাকে বুঝাই দিয়েছিলাম যে সিম্পল, সিম্পল সেন্টেন্স কেমনে গঠন করে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে সিম্পল সেন্টেন্স গঠন করা হয়। এখন ফাইনাইট একটার বেশি থাকবে না, নন ফাইনাইট ভার্ব 100টা থাকবে নাকি 200টা থাকবে, উই রিয়েলি ডোন্ট কেয়ার। এটা আমাদের মাথা ব্যথা ছিল না। আমাদের মাথা ব্যথা কি ছিল, শুধুমাত্র সিম্পল সেন্টেন্স না ছিল। আপনার কি মনে পড়ে? মনে না পড়লে রিফাইন করেন, মনে করে নেন। এবার এরপর আসলে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বলছিলাম ভাই দেখো, দুটো সাবজেক্ট থাকে, দুটো ফাইনাইট ভার্ব থাকে, আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। মনে পড়ে? যে সাবঅর্ডিনেট গুলো মুখস্থ করাইলাম, টিল, আনটিল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, বিকজ, দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, দো, অলদো, ইফ, এই যে ওয়ার্ড গুলা ছিল, ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো আমাদের ছিল হলো সাবঅর্ডিনেট কনজাংশন, আপনার মনে পড়ার কথা, রাইট? সো এই তো এইভাবে আমি কমপ্লেক্স সেন্টেন্স চিনছিলাম। তারপর কম্পাউন্ড কি ছিল, সেম কাহিনী, দুটা সাবজেক্ট, দুটা ফাইনাইট ভার্ব, একটা কোঅর্ডিনেট কনজাংশন। ঝামেলা শুধুমাত্র এক্স্যাক্টলি এখানেই, একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, একটা কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট কোনগুলো জানি ছিল, and or but, yet as well as, still nevertheless, however, therefore, whereas। তো সেখান থেকে আমরা বলছিলাম ভাই দেখ, and or but এই তিনটা বেশি, এই তিনটা বেশি কাজে লাগে, এই তিনটার মধ্যে সবকিছু হয়ে যায়, তাই তো? ওই এই তিনটা আমি আপনাকে শিখাই দিয়ে আসি, ওটা এখন আমি জাস্ট বাংলা ট্রান্সফরমেশন করব, অর্থাৎ বাংলা ট্রান্সলেশন করবো, আর কিচ্ছু না। সিম্পলের বাংলা কি, সরল বাক্য। কমপ্লেক্সের বাংলা কি, জটিল বা মিশ্র, অর্থাৎ যাহা জটিল তাহাই মিশ্র, সিনোনিম বাই সিনোনিম। ওকে। কম্পাউন্ডের বাংলা কি, যৌগিক বাক্য। এই তো, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য, এই হলো আমাদের বাংলা ট্রান্সফরমেশন। তো আমরা ইংলিশের সাথে সিঙ্ক করে বাংলায় এই তিনটা কিভাবে চিনতে হয়, এটা আমি একটু চেনার চেষ্টা করব। কিন্তু এখানে আমাদের একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে ভাইয়া? ভাইয়া ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে একটা ঝামেলা। আপনি বলছেন সিম্পলের জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন আপনি তো মুখস্থ করেছিলেন বেস ফ্রম, ভার্ব ওয়ান, ভার্ব টু, এই তিনটা ফাইনাইট ভার্ব, আর ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ এগুলো নন ফাইনাইট ভার্ব। তো এইভাবে আমি ইংলিশে ফাইনাইট নন ফাইনাইট চিনতাম, বাংলার ক্ষেত্রে তো আমার অনেক বড় ঝামেলা। বাংলার ক্ষেত্রে আমি ফাইনাইট নন ফাইনাইট কিভাবে চিনবো, কিভাবে চিনবো? অনেক মনে করে দেখেন, যখন আমি বাংলার বেসিক নিয়ে কাজ শুরু করছিলাম, সেখানে যখন আমি ইংলিশের ডেফিনেশন বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাইয়া দেখো, আমি যে তোমাকে মুখস্থ করালাম এটা বেস ফ্রম ভার্ব ওয়ান, ভার্বটা একটা ফাইনাইট, কেমনে ফাইনাইট হয়, হোয়াটস ফাইনাইট, সেখানে বারবার করে ডেফিনেশন বুঝাই দেওয়া হচ্ছিল। দেখেন, কোন একটা ভার্ব যদি পরিপূর্ণতা, অর্থাৎ কোন একটা ভার্ব যদি বাক্যের পরিপূর্ণতা দান করতে পারে, তখন তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। আর নন ফাইনাইট কি ছিল, কোন একটা ভার্ব যদি বাক্যের পরিপূর্ণতা দান করতে না পারে, তখন তাকে নন ফাইনাইট বলা হয়। তাহলে আমাদের এখন মারামারি শুরু হয়ে গেছে ফাইনাইট আর নন ফাইনাইট নিয়ে, মানে বাংলায় কিভাবে চিনবো? আপনারা যেহেতু ভুলে যান, তাই আমার বারবার করে রিপিট করা লাগতেছে, না হলে আমি এখন অনেক দূর আগে যেতে পারতাম।
ওকে। তো আমি ইংলিশে মুখস্থ করতাম বেস্ট ফ্রম ভার্ব ওয়ান, ভার্ব টু, ফাইনাইট, ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ, নন ফাইনাইট ভার্ব। বাট বাংলার ক্ষেত্রে তো আমার ঝামেলা। ফাইনাইটের যেটা নাম সেটা আমাদের বলে হলো সমাপিকা, সমাপিকা, রাইট। আর নন ফাইনাইট কি বলে? অসমাপিকা, অসমাপিকা। ওকে, এটা বলা হলো নন ফাইনাইট ভার্ব। তো এই হলো আমাদের মাঝখানে ডিফারেন্স। আমরা তো দেখে আসছিলাম না, একটা হলো আপনার অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে না, এটা তো আলাদা কনসেপ্ট ছিল। সমাপিকা আর সকর্মক অকর্মক সেম জিনিস না। সকর্মক কি জিনিস ছিল? যদি অবজেক্ট থাকতো তখন তাকে ট্রান্সিটিভ সকর্মক বলা হইতো, আর অবজেক্ট না থাকলে ইনট্রান্সিটিভ অকর্মক বলা হইতো। তো সকর্মক অকর্মক সমাপিকা অসমাপিকা সেম জিনিস না, এটা আজকের পড়াও না, এটা আগের পড়া, অনেক আগের, যেটা আমি নিজের হাতে ধরে পড়াইছি। ওকে। এখন তাহলে আমাদের যদি বাংলায় সরল জটিল মিশ্র বা যৌগিক চিনতেই হয়, সবার আগে চিনতে হবে ফাইনাইট আর নন ফাইনাইট খুঁজে বের করা। কারণ একটা বাক্যের মধ্যে অনেকগুলো ভার্ব থাকবে, আমি ফাইনাইট নন ফাইনাইট যদি খুঁজতেই না পারি, কি রে ভাই, কিসের সিম্পল, কিসের কমপ্লেক্স, কিসের কম্পাউন্ড, কিছুই তো আমি পারবো না। তো আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম। এই ঝামেলার জন্য আমি এখন বাংলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা শিখবো, যে কিভাবে। আরে ফাইনাইট কি বুঝতেছি না তো বাংলায়। তো এই জিনিসটা একটু ভাববো। যেমন দেখেন এখানে দুটো বাক্য দেওয়া আছে। কি? আমি ভাত খেয়ে বাড়িতে যাব। ওকে, দেখেন ভার্ব কয়টা খেয়াল করেন। এই যে খেয়ে, খেয়ে, এটা একটা কাজ, এটা একটা ভার্ব। এই যে যাব, এটা একটা ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব দুইটা আছে ভাই, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। ওকে, তাহলে এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই যে দুটা ভার্ব আছে, দুটা কি ফাইনাইট? যদি কোনোভাবে এই দুটা ভার্বকে আমি ফাইনাইট প্রমাণ করতে পারি, তাহলে আর কি, একটা সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব আছে মানে হয় সেটা কমপ্লেক্স হবে, না হয় সেটা কম্পাউন্ড হবে, এই তো ব্যাপারটা দাঁড়াবে। আর যদি এখানে যে দুটা ভার্ব আছে, এই দুটা ভার্বের মধ্যে কোনোভাবে যদি আমি দেখি যে একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, এরপর নন ফাইনাইট ভার্ব 100টা থাক, 200টা থাক, নাকি না থাক, আমাদের আর কিছু দেখার থাকে না। তখন এটা কি হয়ে যায়? এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যায় না? হ্যাঁ। ইংলিশের দিন আমি কি ধরে ধরে শিখাইলাম না, দেখো ভাইয়া সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না তো, কোনো কনজাংশন থাকে না। এবং একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, যেহেতু সিম্পলে কনজাংশন থাকে না তাই প্রিপোজিশন ইউজ করা হয়। আমি একদম অল্টারনেটিভ এক্সচেঞ্জ হিসেবে বুঝাই দিলাম, ওটাই এখানে করছে। তো আমি একটু দেখি তো ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি ছিল। কোন একটা ভার্ব যদি সেন্টেন্সের পরিপূর্ণতা দান করতে পারে তখন তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। ওকে, খেয়ে ভার্ব কোন তো আপনার কাজ করছে না, এখানে একদম ফুল স্টপ মারেন। দেখেন তো সেন্টেন্সের পরিপূর্ণতা দান হয়েছে কিনা। আমি ভাত খেয়ে, ছেড়ে দেন, ধরেন এরপর আপনার কিছু নাই। খেয়ে, খেয়ে গিয়ে যদি আপনি ফাইনাইট বলতে চান, তাহলে এই ভার্ব দ্বারা সেন্টেন্সের পরিপূর্ণতা দান করতে হবে, সেন্টেন্সটা ফুলফিল হতে হবে, তাহলেই এটা ফাইনাইট হইতে পারবে বা সমাপিকা হইতে পারবে। বলেন, আমি ভাত খেয়ে কি হয়েছে? একটা আকাঙ্ক্ষা জাগতেছে না? সেন্টেন্স কি ফুলফিল হয়েছে? পরিপূর্ণতা দান পাইছে? আপনার মন কি একদম জুড়াইছে? না, আপনার মনে হচ্ছে কিছু একটা গ্যাপ আছে, আরে কিছু একটা বাকি আছে। এই কিছু একটা বাকি আছে অনুভব যেহেতু হচ্ছে, তার মানে এই খেয়ে ভার্বটা বাক্যের পরিপূর্ণতা দান করতে পারে নাই, বাক্যকে ফুলফিল করতে পারে নাই। তাই এটা আমাদের নন ফাইনাইট ভার্ব, NFV। নন ফাইনাইট মানে অসমাপিকা, অসমাপিকা। সহজ কথা আমাদের একেবারে। ওকে, এবার পরেরটাতে আমি চলে আসি, বাড়িতে যাব। ওকে, একটুক নিয়ে আপনি কাজ করেন, এখানে সাবজেক্টে হিডেন আছে। বাড়িতে যাব, কে বাড়িতে যাবে? ভাত খেয়ে তো একটা একজনই তো করতে না, আমি ভাত খাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, তো এখানে আমি সাবজেক্টটা হিডেন আছে। চলেন হিসাব করি। আমি বাড়িতে যাব, এরপর আপনার কোনো জানার আগ্রহ থাকতেছে? সেন্টেন্সটা ফুলফিল হয়ে যায়নি? এই যাবো ভার্বটার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হলো না। ধরেন ভাত খেয়ে নাই, ভাত খেয়ে বলতে কোনো কিছুই নাই, এইটুকুর দিকে তাকান না, এইটুকুনি আমি তো কাজ করতেছি, সাবজেক্ট তো আমিই হবে, ঘুরে ফিরে আমি তো এখানে সব কাজ করতেছি। বা আমিও বাদ দেন, শুধু এইটুকু দেখেন, বাড়িতে যাব। আর কোনো আকাঙ্ক্ষা আসলে যোগ্যতা বাকি আছে আমার মনে হচ্ছে? কিছু আপনার জানার আগ্রহ আছে? বাড়িতে যাব, শেষ। কিচ্ছু বাকি নাই, সেন্টেন্স সম্পূর্ণ পরিপূর্ণ, ফুলফিল, একদম ফুল কভার, কোনো সমস্যা আমার হাতে নাই। তো দেখতেছি বাড়িতে যাব, যাব ভার্বটা বাক্যকে পরিপূর্ণতা দান করতেছে, যাব ভার্বটার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হচ্ছে। তাই এটাকে বলতেছে ওকে ভাই, এটা তাহলে আমাদের ফাইনাইট ভার্ব। বাংলায় ফাইনাইট আর নন ফাইনাইট চেনার এর চেয়ে সহজ আর কোনো উপায় নাই। আমি আজকে আপনাকে মিনিমাম 50টা এক্সাম্পল এরকম ধরে ধরে বলবো, দেখেন এই জন্য এটা ফাইনাইট, এই জন্য এটা নন ফাইনাইট। আশা করি এই জিনিসগুলো আপনি আগেই শিখে নিছেন, যখন আমরা আসলে বেসিক কনসেপ্ট গুলো শিখতেছিলাম ওইগুলোর মধ্যে এগুলো শিখে নিয়ে ফেলছে অলরেডি। প্রায় 13 মিনিট হচ্ছে এখন পর্যন্ত, আগের ক্লাসে এসে নতুন ক্লাসে আমি ঢুকিই নাই। ওকে, এবার একটু নিচেরটাই আসার চেষ্টা করি, খেয়াল করেন তো। আমি ভাত খাবো, এখানে দেখেন দুটো ভার্ব, এই খাবো একটা ভার্ব, যাবো একটা ভার্ব, দেখছেন দুটা ভার্ব আছে। তো এই দুটা ভার্ব আমার টার্গেট, যে ভাই যেহেতু দুটো ভার্ব আছে,
তাহলে আগে দেখি তো ফাইনাইট কয়টা, নন ফাইনাইট কয়টা, এটা আমি খুঁজে বের করি তো। তো খোঁজার চেষ্টা করি, চলেন। খাবো কি ফাইনাইট প্রমাণ যদি করতে চান, এখানে একদম ব্রাকেট মারেন, এরপর আর কিচ্ছু নাই, ফাঁকা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এগুলো বলেন। আমি ভাত খাবো, সেন্টেন্সটা ফুলফিল না? আপনার কোনো আগ্রহ আছে? না। কোনো কিছু বাকি আছে মনে হচ্ছে? না, কিচ্ছু বাকি নাই, আমি ভাত খাবো, সেন্টেন্সটা একদম ঠিক আছে, পরিপূর্ণতা দান করছে, আকাঙ্ক্ষা সাথে যোগ্যতা সবকিছু একদম 100-এ 100, কোনো কিছু ল্যাকিং বা কোনো কিছু গ্যাপ বলে আমার মনে হচ্ছে না। ওকে, যেহেতু এই খাবো ভার্বটা বাক্যের পরিপূর্ণতা দান করতে পেরেছে, তাই এটাকে আমি বলতেছি এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এটা আমি ফাইনাইট প্রমাণ করলাম মিনিং এর দিক থেকে। এবার দ্বিতীয়টা চলে আসি। দ্বিতীয়টা কি বলতেছে? এই তবেই, তবেই তো মাঝখানে একটা কনজাংশন, সেন্টেন্সে দুইটা পার্টকে যুক্ত করছে, আমি ভাত খাবোকে যুক্ত করছে এবং বাড়িতে যাবোকে যুক্ত করছে। বাকি দুটো অংশকে যা যুক্ত করে সেটাই তো আমাদের কনজাংশন, তবেই একটা কনজাংশন। কনজাংশনের চিন্তা আপনি বাদ দেন, কনজাংশনে আপনার লাভ আছে? আপনি এইটুকু তাকান, পরবর্তী অংশ দেখেন, বাড়িতে যাব। এই যে এইটুকু জিনিস আপনার আর কোনো জানার আগ্রহ বাকি আছে বলে মনে হচ্ছে? বাড়িতে যাব, শেষ, একটা সেন্টেন্সটা ফুলফিল দেখেন। বাড়িতে যাব, কোথায় যাব? বাড়িতে যাব। বাক্য একদম 20 টাইট, কোনো সমস্যা নাই, একদম সব ঠিকঠাক। এই সেন্টেন্সে কোনো কিছুর গ্যাপ নাই, সবকিছু ঠিকঠাক আছে। সো এই জন্য ভাইয়া, হ্যাঁ বলেন। স্লাইড হারাই গেছে গা। একটু লেফট নিয়ে ঢুকেন। আমার তো এখানে ঠিকঠাক 5G নেটওয়ার্কে আছি। সবার কি হারাই গেল নাকি? অন্যরা দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া ভাইয়া, দেখা যাচ্ছে। আপনি দেখা যাচ্ছে। একটু লেফট নিয়ে তারপর ঢুকেন, বেটার হবে। হ্যাঁ, নেট প্রবলেম আই ফিল সো। আমার এখানে আসলে ফুল ঠিকঠাক আছে। আমি যেই পয়েন্টে ছিলাম, ব্যাক টু ড্রয়িং বোর্ড। সো এখানে আমি বলতেছিলাম যে আমি ভাত খাবো, এটা বলার মাধ্যমে বাক্যটা এখানে পরিপূর্ণতা দান করতে পেরেছি, তাই খাবো ভার্বটা একটা ফাইনাইট ভার্ব। আর নিচে বাড়িতে যাব বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়েছে বা পরিপূর্ণতা দান করতে পেরেছে, তাই যাব ভার্বটা, যাব ভার্বটা আমাদের ফাইনাইট ভার্ব। আপনি বলতে পারেন ভাইয়া সাবজেক্ট কোথায়? আহা, সাবজেক্ট কোথায় মানে কি? ভাত খাচ্ছে কে পুরো একটা বাক্য না, বড় একটা বাক্য না? তুমি কি, তোমাকে আমি আমি শিখে আসলাম না যে হি ইজ পোর বাট অনেস্ট? হি ইজ পোর, আগের ক্লাসের কনসেপ্ট এইগুলো, হি ইজ পোর বাট অনেস্ট, এই সে অনেস্ট। এই বাটের পর কি হি ইজ হিডেন থাকে না ইংলিশে? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই হি ইজ দুইবার লেখা, সেন্টেন্সে দেখতে বেখাপ্পা লাগার মতো ব্যাপারটা না? হ্যাঁ। তো এখানে কি আবার আমি লেখার দরকার আছে? আমি ভাত খাবো তবেই আমি বাড়িতে যাব, দুইবার লেখার কোনো দরকার আছে? একটাই তো কর্তা না, আমি, এই তো সবকিছু করতেছে। তো এখানে নতুন করে তো আমার আর এক্সট্রা করে কোনো সাবজেক্ট লেখার দরকার নাই ভাই। তাই জন্য আমি এখানে আর কোনো কিছু লিখি নাই, এখানে আমি কথাটা হিডেন রাখছি। তো এই সিম্পল জিনিস তো তুমি অটোমেটিক্যালি পড়তে পড়তে বুঝে যাবা। এটা নিয়ে কেউ কোশ্চেন তুলতো, তাই আমি নিজে আগে সলিউশন করে দিলাম। ওকে, তো খাবো একটা ফাইনাইট ভার্ব, যাবো একটা ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সে আমি দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। ওকে, তার মানে এটা আমি 100% শিওর ভাই, এটা আর যাই হোক এটা সিম্পল সেন্টেন্স না। না 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 না, এটা সিম্পল সেন্টেন্স হতেই পারে না। কেন হইতে পারে না ভাই? দুটো ফাইনাইট ভার্ব দেখেন না, দুটো ফাইনাইট ভার্ব জীবনে কোনো সিম্পল সেন্টেন্স আপনি পান? না। তো দুটো ফাইনাইট ভার্ব যেগুলো, তাহলে এটা আমার এখন কি হবে ভাই? হয় কমপ্লেক্স, হয় কমপ্লেক্স, অথবা কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড, এরকম কিছু একটা হবে। তো আমি এভাবে মুখস্থ করে রাখছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল জটিল যৌগিক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল জটিল যৌগিক। তো জটিল বা মিশ্র মানে কমপ্লেক্স, আর যৌগিক মানে কি? কম্পাউন্ড। মানে আপনি এই সিকোয়েন্সটা একটু দেখার চেষ্টা করেন, আমি এই সিকোয়েন্স আকারে মনে রাখছি যাতে করে আমার সুবিধা হয়, মানে নিজের বোঝার ক্ষেত্রে আর কি। এই দেখেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই দেখেন সরল জটিল যৌগিক, দেখছেন? এই সিকোয়েন্স মনে রাখলেই হয়ে যায়। তো বাংলায় বারবার জটিল মিশ্র বলে অনেক বেশি আমার কাছে ভেজাল মনে হয়, মনে হয় দুটা কনসেপ্ট নতুন করে শিখতেছি। তাই বাংলাতেও আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইংলিশ টার্ম ইউজ করবো, আপনি জাস্ট মিনিং মিলাই নেবেন যে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য, শেষ। এভাবে আপনি মিনিংটা মিলাই নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর এখানে আমাদের মেইন রুট কিন্তু দেওয়া, এই যে সিম্পল মানে এটা ফাইনাইট, কমপ্লেক্স মানে দুটা ফাইনাইট, কম্পাউন্ড মানে দুটা ফাইনাইট। এখন কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে, এটা ডিটেইলি ডিপেন্ড করবে কনজাংশনের উপর, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট। এই কনজাংশন দেখে আমি আসলে বুঝতে পারবো যে ওকে ফাইন, এটা কমপ্লেক্স নাকি এটা কম্পাউন্ড, এই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে পারবো। তো ফাইন, উপরে যেহেতু আমি এখানে যেহেতু এটা নিয়ে যেহেতু আমি একটু কথা বলতেছিলাম, এইখানে খেয়াল করে দেখেন, খেয়ে ছিল হলো নন ফাইনাইট ভার্ব এনএফভি, আর যাবোটা ছিল হলো ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে একটা সাব একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাই এটা চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। নন ফাইনাইট 100টা থাক নাকি 200টা থাক নাকি থাকবেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা শুধুমাত্র ফাইনাইট অংশটা নিয়ে। ওকে, তো এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। এখন নিচে যে বাক্যটা আছে, দুটো ফাইনাইট ভার্ব, খাবো একটা, যাবো একটা, তাহলে ভাই ঝামেলায় পড়ছি, তাহলে কমপ্লেক্স না কম্পাউন্ড? কমপ্লেক্স না কম্পাউন্ড? খুব ঝামেলা তো। আমি এটা এখন কি করব? এখন দেখেন মাঝখানে একটা কনজাংশন আছে, তবেই। আপনার এখন চেক করতে হবে যে ভাই তবেই কোন কনজাংশন?
এর উপর আপনি ডিসিশন নেবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। আমার সহজ কথা, এত পেঁচানোর মানে নাই। এই যে তবেই ওয়ার্ডটা আছে, এটা কোন কনজাংশন? এটা আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট কনজাংশন মানে কি? এটা আমাদের কোন বাক্য হয়? এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়। COMPOUND, কম্পাউন্ড সেন্টেন্স হয়। এখন আপনি বলতে পারেন ভাইয়া এগুলো কনজাংশন তাহলে বাংলায় আমাকে লিখে দিবেন না একটু? হ্যাঁ দিব, পরে যাই দিব, আমি তো জাস্ট বুঝাচ্ছি কেবল, যে তোমাকে জাস্ট চিনাচ্ছি যে ভাই তুমি জাস্ট আমাকে সরল বাক্য জটিল আর যৌগিক বাক্যের মধ্যে মানে চিনা শিখো। ট্রান্সফরমেশন যখন বলবো তখন এই কনজাংশনের দায়িত্ব আসবে, তখন আমি একটু পর বলবো। আপাতত তুমি চেনো যে ভাই এমনি সরল বাক্য হয় আর এমনি জটিল বা যৌগিক বাক্য হয়, তাহলেই হয়ে যাবে। ওকে ফাইন। তো এইটাই এখানে মোটামুটি লিখে দিয়েছিলাম যে অসমাপিক ক্রিয়া নন ফাইনাইট ভার্ব কাকে বলে বা কি, সমাপিক ক্রিয়া বা ফাইনাইট ভার্ব কাকে বলে বা কি। এটা কেউ আবার জিজ্ঞাসা করে না যে ভাইয়ার সংজ্ঞা কি হবে। সংজ্ঞা আপনার দরকার নাই, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে লিখে নেন, আপনি পারতেছেন কিনা এটা হলো কনসেপ্ট। সংজ্ঞা পরীক্ষায় আসবেন, এটা কোনো কাজেরও না। তো মাথার মধ্যে গার্বেজ দিয়ে কোনো লাভ নাই। তাহলে আমরা দুইটা এক্সাম্পল থেকে শিখে নিলাম যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কিভাবে চিনতে হয়, অর্থাৎ যেটা ইংলিশে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর এই মেকানিজমটা আরেকবার দেখলাম যেটা আমি ইংলিশে শিখে আসছিলাম। এখন আমি নতুন কনসেপ্টে কেবল প্রবেশ করতেছি, এটাও নতুন না। এই কনসেপ্টটা আমি গতদিন বারবার করে এক্সপ্লেন করে দিয়েছি। কি? ক্লোজ। ক্লোজ কি বলছিলাম? ক্লোজ মনে বলছিলাম ভাই এটা বড় লোকদের ব্যাপার, গরিবদের ব্যাপার। কি? ক্লোজের বাংলা হলো খণ্ড বাক্য। খণ্ড বাক্য। হোয়াট ইজ খণ্ড বাক্য? বড় একটা বাক্যকে যদি টুকরায় টুকরায় পরিণত করা হয় তখন তাকে খণ্ড বাক্য বলা হয়। টুকরা, বড় একটা বাক্যের মধ্যে ছোট ছোট টুকরা, এই টুকরাগুলোকে আমি কি বলবো? বাক্যের খণ্ড খণ্ড অংশ না, বাক্যের খণ্ড বলে থাকি। ওকে ফাইন। তো খণ্ড বাক্য বলার জন্য তো এমনি এমনি বলতে পারবো না, একটা সত্য তো লাগবে। হ্যাঁ অবশ্যই সত্য লাগবে। বাক্য হওয়ার সত্য কি? বাক্য হওয়ার সত্য হলো যে একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে বড় একটা বাক্যের মধ্যে যদি আমি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজে পাই তখন একটা টুকরা বানিয়ে দিতে পারবো। তখনই সেটাকে আমি কি বলতে পারবো? তখনই সেটাকে আমি বলতে পারবো ঠিক আছে এটা আমাদের একটা ক্লোজ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম? এই যে দেখেন, এটা বড় একটা বাক্য না, আই নো হোয়াট ইজ নেম ইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় একটা বাক্য। এই আই একটা সাবজেক্ট, নো একটা মূল ভার্বের বেস ফর্ম। এ এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছে আই নো। তাহলে এটাকে আমি একটা ক্লোজ বলতে পারবো না? হ্যাঁ। তাহলে কি এটাকে আমি একটা খণ্ড বাক্য বলতে পারবো না? হ্যাঁ পারবো। কারণ বাক্যর যে সত্যটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব সেটা তো এইটুকুর মধ্যে আছে ভাই, কেন বলবো না তুমি বলো? আবার এদিকে দেখেন, হিজ নেম একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব। এই বাক্যের মধ্যে আর একটা টুকরা পাইলাম, হিজ নেম ইজ একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দেখছেন? আর একটা সাবজেক্ট পেলাম আর একটা ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের একটা খণ্ডবাক্য। হ্যাঁ, এটাও আমাদের একটা খণ্ডবাক্য। তো খণ্ডবাক্যের ইংলিশ নাম কি? ক্লোজ, CLAUSE, ক্লোজ। তো এইভাবে আমরা ক্লোজ পড়াইছিলাম। ক্লোজ পড়ানোর পর আপনাকে শেখানো হয়েছিল যে ভাই দেখো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে একটু চেনো, এটা খুব প্রয়োজন। বলছিলাম দেখো এই যে যেই ক্লোজ হিজ নেম ইজ, যে ক্লোজের বাম পাশে, এই যে বাম পাশে কনজাংশন থাকে, এটাকে আমি কি বলি? এটাকে আমি বলি সাবঅর্ডিনেট ক্লোজ। সুন্দর মতো এখানে লেখা আছে তাকান, যে ক্লোজের বাম পাশে কনজাংশন থাকে, এই যে হিজ নেম ইজ এর বাম পাশে কনজাংশন, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আর যেই ক্লোজের বাম পাশে কোনো কনজাংশন নাই, কনজাংশন ফ্রি অংশ, আইনোর বাম পাশে, এই যে বাম পাশে ভাই আগে, এই যে আগে আমি মার্ক করে দিচ্ছি, বারবার করে মার্ক করে দিচ্ছি, আগে আইনোর আগে কোনো কনজাংশন নাই, কোনো কিছু নাই। তার মানে কি? যে ক্লোজের বাম পাশে কোনো কনজাংশন নাই, তো কনজাংশন ফ্রি কোনো ক্লোজকে কি বলা হয়? প্রিন্সিপাল বলা হয়। তাহলে আইনোটা প্রিন্সিপাল ক্লোজ। PRINCIPL, প্রিন্সিপালের সিনোনিম হলো মেইন। এখন আপনি মেইন ক্লোজ বলবেন না প্রিন্সিপাল ক্লোজ বলবেন, ভাই তোমার ইচ্ছা, আমাকে জিজ্ঞাসা কেন করো, বললেই হলো এটা। বাট প্রিন্সিপাল ইউজ করাটা বেশি ভালো দেখায়, এটা সবাই ইউজ করে, মুখরোচক, তুমি এটা বললে বেশি ভালো হবে। তো এইভাবে আমরা কি চিনলাম? এইভাবে আমরা ক্লোজকে দুই ভাগে চিনলাম, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এইভাবে জিনিসটা আমরা মূলত চিনতে পারলাম আর কি, যে হোয়াট ইজ প্রিন্সিপাল, বাই যেই অংশের বাম পাশে কোনো কনজাংশন নাই এটা প্রিন্সিপাল। আর হোয়াট ইজ সাবঅর্ডিনেট, যে অংশের বাম পাশে কনজাংশন থাকে এটাকে আমি কি বলতেছি? সাবঅর্ডিনেট বলতেছি। মজার ব্যাপার, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ এটা আবার তিন প্রকার। এই ক্লোজটাই, এই সাবঅর্ডিনেট ক্লোজটাই যে ক্লোজের বাম পাশে কনজাংশন থাকে, এই ক্লোজের আবার তিনটা নাম আছে। একটা কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, একটা নাউন ক্লোজ। অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে কমপ্লেক্স সেন্টেন্সের, এই ক্লোজ তিন রকম জিনিস হতে পারে। এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হইতে পারে, এটা নাউন ক্লোজ হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে পারে। এই ক্লোজটা তিন রকম নাম হইতে পারে, মজাদার একটা কনসেপ্ট। তো তিন রকম নাম যেহেতু হইতে পারে তাহলে ভাইয়া আমি এটা কিভাবে বুঝবো যেটা আমাদের কোন ক্লোজ? হোয়াট ইজ নেম ইজ, এটা অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি নাউন ক্লোজ, আমি কিভাবে চিনবো? আমি তো এগুলো পারবো না। কেন পারবো না তুমি? নাউন কিভাবে চিন্তা? নাউন চিন্তা তুমি পজিশনের মাধ্যমে। কোন পজিশনের মাধ্যমে? এই দেখো, সাবজেক্ট পজিশনে বসলে নাউন হয়, অবজেক্ট পজিশনে বসলে নাউন হয়, প্রিপজিশনের পর পৃথিবী উল্টায় গেলেও নাউন হয়, কমপ্লিমেন্ট
পজিশনে বসলে সারা জীবন নাউন হয়, কেন কমপ্লিমেন্ট পজিশনে বসলে নাউন হয়? কমপ্লিমেন্ট পজিশনে বসলে কেন নাউন হয় বুঝো না? এই যে আই অ্যাম আবির, কমপ্লিমেন্ট কি জিনিস এটাই তো ভুলে গেছো, বুঝবো কিভাবে? যেটা আই সেটাই আবির, তাহলে আবির আর আই সেম পারসনকে ইন্ডিকেট করতেছে। তাহলে এই যে সাবজেক্টের পরিবর্তে হুবু সেম সেম যখন হয় তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয় না? হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে পরিপূরক না? হ্যাঁ। তাহলে এই যে আবির, এটা একটা নাউন হবে না? অবশ্যই নাউন হবে। তুমি যে কোনো এক্সাম্পল দাও না, যে কোনো কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিপূরক হয়, যাহা সাবজেক্ট তাহাই অবজেক্ট। আর সাবজেক্টের পরিপূরক মানে কি? সাবজেক্ট দ্বারা কি বোঝাবে? সাবজেক্ট দ্বারা হয় ব্যক্তিবাচক বুঝাবে, না হয় বস্তুবাচক বুঝাবে। তো ব্যক্তিবাচক বুঝাক বস্তুবাচক বুঝাক যাই বুঝাক, জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা তো আমাদের নাউনই হয়ে যাবে, তাই না? সাবজেক্ট পজিশনে কে বসতে পারতো? সাবজেক্ট পজিশনে হয় নাউন বসতে পারতো, না হয় প্রোনাউন বসতে পারতো। এই দুই বান্দা ছাড়া পৃথিবীতে আর কেউ বসতে পারতো না। আর কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট জিনিসটা হলো সাবজেক্টকে কপি করা, যাহা সাবজেক্ট তাহাই অবজেক্ট। এই জন্য এখান থেকে বলা হয় যে দেখো বাবা, কমপ্লিমেন্ট পজিশনে সারা জীবন নাউন বসে। উপায় নাই তো, কারণ কমপ্লিমেন্ট মানেই তো সাবজেক্ট ইকুয়াল ইকুয়াল সমান সমান করে দেওয়া, রাইট? তারপর কেজ ইন অ্যাপোজিশন, এটা আপনাদের শেখানো হয়নি। এই যে পাঁচটা পজিশন, এই পাঁচটা পজিশনে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তখন তার নাম নাউন ক্লোজ হয়ে যায়। একটা পারফেক্ট একটা এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, দেখেন, কোশ্চিন করবেন। আই নো, আমি চিনি বা আমি জানি, কোশ্চিন করেন। হোয়াট, আমি কি চিনি? বা আমি হোম, আমি কাকে চিনি? কোশ্চেন করেন। আই নো, আমি জানি বা চিনি, আমি কাকে চিনি? এই যে হিম, তাকে চিনি। তাহলে হিমটা কি হবে? অবজেক্ট। তো অবজেক্ট পজিশনে যদি একটা ওয়ার্ড বসে সেটা কি? সেটা পার্সেস পিস না? অবজেক্ট পজিশনে যদি একটা ওয়ার্ড বসে, একটা ওয়ার্ডকে কি বলা হয়? সিঙ্গেল ওয়ার্ডকে পার্সেস পিস বলা হয়। ওকে, অবজেক্ট পজিশনে কে বসতে পারে? হয় নাউন না হয় প্রোনাউন, এই দুই বান্দা ছাড়া পৃথিবীতে কেউ বসতে পারে না। অবজেক্ট পজিশনে কয়টা ওয়ার্ড আছে? হিম, একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হবে? তাহলে অবশ্যই এই নাউন হবে না হয় প্রোনাউন হবে। হিম কি দেখতে নাউনের মতো লাগে? না, নামের পরিবর্তে বসে। তাই হিমকে আমি এখানে প্রোনাউন বলে দিলাম। এবার এখানে দেখেন, অবজেক্ট পজিশনে কে আছে? আই নো, আমি জানি। বাট কোশ্চেন করেন, আমি কি জানি? উত্তর আসে কি? এই যে হিজ নেম, আমি তার নাম জানি। দেখছেন অবজেক্ট পজিশনে কয়টা ওয়ার্ড আছে বসে বাবা? দুটো ওয়ার্ড বসে আছে। দুটো ওয়ার্ড মানে কি? একের অধিক ওয়ার্ড মানে তার নাম কি হয়? শব্দ গুচ্ছ। একের অধিক শব্দ একত্রে থাকা মানে শব্দ গুচ্ছ। সেই শব্দ গুচ্ছের মডার্ন নাম কি? ফ্রেস, PHRAS, ফ্রেস। যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে বাবা হিজ নেম, তাহলে কোন ফ্রেস বাবা, কোন পজিশনে বসছে? অবজেক্ট পজিশন। অবজেক্ট পজিশন কার নামে দলিল করা হয়? নাউনের নামে, না হয় প্রোনাউনের নামে। এই যে হিজ নেম, এটা তারা কি বোঝাচ্ছে? কোনো একটা কিছুর নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা আমাদের অবশ্যই নাউনের কোন একটা জাত হবে। যেহেতু দুইটা ওয়ার্ড আছে, একত্রে আছে, তো একের অধিক ওয়ার্ড একত্রে থাকা মানে তাকে ফ্রেজ বলা হয়। সিঙ্গেল ওয়ার্ড থাকা মানে তাকে পার্সোনাল স্পিচ বলা হয়। এই তো ব্যাপারটা। তাহলে হিজ নেমকে আমি কি বলবো? NP, নাউন ফ্রেজ। কারণ অবজেক্ট পজিশনে বসে আছে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যাচ্ছে। অবজেক্ট পজিশনে বসে পৃথিবী উল্টে গেল, সেটা কি হয়? নাউনের একটা জাত হয়। সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন, একাধিক ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ, তার কোনো ক্লোজ যদি বসে থাকে তখন সেটা নাউন ক্লোজ। ওইটাই এখন বলবো। আই নো, আমি জানি। কোশ্চেন করেন, আমি কি জানি? উত্তর আসে হোয়াট ইজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ, তার নাম যেইটা সেই নাম জানি। আই নো, আমি জানি। কি জানি? কি জানি? কি জানি? উত্তর আসতেছে যে হোয়াট হিজ নেম ইজ, তার নাম যেইটা সেই নামটা আমি জানি। এটা আর কি বলতেছে। তো কি দ্বারা কোশ্চেন করে আপনি এটা ক্লোজ পাইলেন না? দেখেন তো, হিজ নেম একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, হোয়াট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে কম্বিনেশন, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা কি? এটাই দিন শেষে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লোজ না? হ্যাঁ, সাবঅর্ডিনেটিং ক্লোজ। হোয়াট ইজ সাবঅর্ডিনেটিং ক্লোজ ভাই? একটা ক্লোজের বাম পাশে যদি একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তখন তো সেটা সাবঅর্ডিনেটিং ক্লোজ বলা হয়, তাই না? এই সাবঅর্ডিনেটিং ক্লোজ কেমনে পাইছি? কোন পজিশনে বসে আছে বাবা? অবজেক্ট পজিশনে বসে আছে। কোশ্চেন করো না। আই নো, আমি জানি বা আমি চিনি, আমি কি চিনি? হোয়াট, আই নো হোয়াট, আমি কি জানি? উত্তর আসবে যে হোয়াট ইজ নেম ইজ, তার নাম যেটা আমি সেই নামটা জানি। তো কি দ্বারা কোশ্চেন করে একটা ক্লোজ পাইলে না? হ্যাঁ। তো কি দ্বারা কোশ্চেন করে তুমি যাই পাও সেটা কি? কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যাই পাওয়া যাক সেটা অবজেক্ট। অবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড বসে থাকলে কি হবে? সেটা পার্সেস পিস হবে। একাধিক ওয়ার্ড বসে থাকলে সেটা ফ্রেজ হবে। আর যদি কোনো ক্লোজ বসে থাকে তখন সেটা কি হবে? তখন অবশ্যই সেটা আমাদের ক্লোজ হবে। এখন কোন ক্লোজ হবে? অবজেক্ট পজিশন নাউন প্রোনাউন নামে যেহেতু দলিল করা, তাই এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের NC, নাউন ক্লোজ হয়ে যাবে। কারণ ক্লোজ পৃথিবীতে শুধুমাত্র তিন প্রকার। কোন তিন প্রকার? অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, এছাড়া আর কোনো ক্লোজ নাই। হ্যাঁ, ভিতরে হিডেন অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে যাব। আজকে ভাই আমার ক্লোজের ক্লাস না, আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস, তার মধ্যে আমি ক্লোজ করাচ্ছি কারণ ক্লোজ তোমার একটু পর লাগবে, না হলে এটা আমি করাইতাম না। তাহলে আমরা আসলে মূল ফান্ডা যে ব্যাপারটা, এটা আমি বোঝার চেষ্টা করি। এটা হইলো যে ভাই, এত কিছু বুঝি না, নাউনের নামে কোন কোন পজিশন দলিল করা? সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। অ্যাপোজিশন শিখে নাই, উপর চারটা আমরা শিখছি।
ওকে, এই চার পজিশনে যাই বসুক নাউনের একটা জাত হতে হবে, এত কিছু বুঝি না। এই যে অবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড বসলো তাই পারসেস পিস হয়েছে, অবজেক্ট পজিশনে একাধিক ওয়ার্ড বসছে তাই এটা ফ্রেজ হয়েছে, অবজেক্ট পজিশনে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কনজাংশন বসছে তাই এটা একটা ক্লোজ হয়ে গেছে। তাহলে কোন জাত হবে? সবগুলাই নাউনের জাত, এছাড়া আমার কোনো উপায় নাই। অবজেক্ট পজিশনে বসা মানে নাউনের একটা জাত বলতেই হবে। একটা ওয়ার্ড থাকলে পারসেস পিস বলবো শুধু নাউন, একাধিক ওয়ার্ড থাকলে বসে নাউন ফ্রেজ বলবো, আর কোনো ক্লোজ থাকলে নাউন ক্লোজ বলে ফেলবো। এইভাবে আমাদের ক্লোজ চিন্তা হয়। অনেকে মনে করে যে নাউন ক্লোজ মানে হয়তো একাধিক চার পাঁচটা নাউনই একত্রে বসে সেটা নাউন ক্লোজ হয়, না ভাই। নাউন ফ্রেজ মানে অনেকে মনে করে যে তিন চারটা নাউনই মনে হয় একসাথে বসতে হবে, না। এর কোনো বাস্তব ভিত্তি নাই। এই কোনটা কি হবে এটা ডিপেন্ড করে জাস্ট পজিশনের উপর, বাবা কোন পজিশনে বসে। তাহলে কেউ যদি এখন আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লোজ কেমনে চিনতে হয়, তুমি অ্যাডজেক্টিভ কেমনে চিনো? তুমি অ্যাডজেক্টিভ কেমনে চেনো? কোন একটা ওয়ার্ড দ্বারা যদি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়, অথবা কোনো একটা ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন তুমি তাকে কি বলো? তখন তুমি তাকে অ্যাডজেক্টিভ বলো। তাহলে কোন একটা ফ্রেজ যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে তাকে তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবা। কোন একটা ক্লোজ যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে তাকে তুমি অ্যাডজেক্টিভ ক্লোজ বলবা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। এইভাবেই তো চলে না, পৃথিবীতে এইভাবেই চলে। অ্যাডভার্ব কেমনে চিন্তা ভাই? অ্যাডভার্ব কি চিন্তা? নাউন বা প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করবে। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ কেমনে চিনবা? কোন একটা ফ্রেজ অর্থাৎ শব্দ গুচ্ছ যদি নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে তখন তো এটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ক্লোজ কেমনে চিনবা? কোন একটা ক্লোজ যদি নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে তখন তুমি তাকে কি বলবা? অ্যাডভার্ব ক্লোজ বলে ফেলবা। এই তো ঘুরে ফিরে ব্যাপারটা না। আর এই যে তিন জিনিস, অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, এটা জন্ম ফান্ডা কোথায়? কই থাকে এই জিনিসগুলো, এই ক্লোজ গুলো কই থাকে বাবা? সাবঅর্ডিনেট অংশের মধ্যে থাকে। আর সাবঅর্ডিনেট শুধু কোন সেন্টেন্সে থাকে? সাবঅর্ডিনেট শুধুমাত্র আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। একটু মনে করে দেখো, সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট কনজাংশন কোথায় থাকে? শুধু কমপ্লেক্সে থাকে। তার মানে এই যে ক্লোজের মধ্যে যত মারামারি সব কই থেকে জন্ম হয়েছে? সব কমপ্লেক্সের মধ্যে থেকে জন্ম হয়েছে। ব্যাপারটা জাস্ট ফিল করেন। ক্লোজ মানে বললো খণ্ডবাক্য, তাকে তিন ভাগে ভাগ করলাম: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট এখনো শিখাইনি। প্রিন্সিপাল বললাম ভাই যেটা কনজাংশন ফ্রি অংশ। সাবঅর্ডিনেট বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সে, তাই তো, কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লোজের বাম পাশে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেটা সাবঅর্ডিনেটিং ক্লোজ। সেই সাবঅর্ডিনেটিং ক্লোজ আবার তিন প্রকার: অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ। সেগুলো আবার কেমনে চিন্তা হয় আমি একটু করে আইডিয়া দিলাম। ক্লোজের উপর আলাদা একটা ক্লাসই আছে 1.5 ঘন্টার, এটা আজকের ক্লাস না। এটা বাংলার জন্য আমার লাগবে, সেই জন্য আর কি আইডিয়া দেওয়া, না সেটা আমি দিতাম না এখন। ওকে, তো এই হলো কনসেপ্ট। তো এখন আপনি এখানে একটা কোশ্চেন করতে পারেন, ভাইয়া তাহলে কোঅর্ডিনেট একটু চিনাই দেন। ক্লোজ নিয়ে বাকি আলোচনা পরে করিয়েন, এটা আজকে না ক্লাস বুঝছে। কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট বুঝো না? বলো তো কোঅর্ডিনেট কার মধ্যে থাকে? কম্পাউন্ডের মধ্যে থাকে। কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড, তাই না? কম্পাউন্ড মানে কি? যৌগিক, যৌগিক। এটার ইংলিশ হলো কম্পাউন্ড। ওকে ফাইন। তো কম্পাউন্ড সেন্টেন্সে কোন কনজাংশন থাকে? কোঅর্ডিনেট কনজাংশন থাকে, তাই তো। একটা এক্সাম্পল দেন তো। হি ইজ পোর, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, HONEST, তাই না? তো কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলা হয় জানেন? কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে যে ক্লোজ থাকে, দোনোটাই কোঅর্ডিনেট ক্লোজ। এই দোনোটা কথা শিখছি চিরাং থাকতে থাকতে। এই যে হি ইজ পোর, দেখেন বাট একটা কোঅর্ডিনেট কনজাংশন এই ক্লোজের, সরি, বাট বাট একটা কোঅর্ডিনেট কনজাংশন, এই কনজাংশনের বাম পাশে একটা ক্লোজ আছে হি, সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লোজ। তারপর ডান পাশে হি ইজ অনেস্ট, এখানে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে, দেখছেন? খেয়াল করছেন? হ্যাঁ ভাই, আছে আছে। তো এই কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে একটা ক্লোজ আছে না, এখানে একটা ক্লোজ এখানে একটা ক্লোজ। হ্যাঁ, তো দুটা ক্লোজকে কি বলা হবে জানেন? কোঅর্ডিনেট ক্লোজ। দুটাই কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কোঅর্ডিনেট ক্লোজের ডেফিনেশন কি হচ্ছে? কোঅর্ডিনেট কনজাংশনের দুই পাশে যে দুটা ক্লোজ থাকে ওই দুটা ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। তো কোঅর্ডিনেট নিয়ে জীবনে ঝামেলা করে না। কোঅর্ডিনেট আপনার পরীক্ষায় আসেও না। আপনার যত ঝামেলা করবে কি সাবঅর্ডিনেট নিয়ে। কেন? এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট অংশকে তিন ভাগে ভাগ করা হয়: অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, এবং এটা নিয়েই যত রকম মাতামাতি। রাইট? আরো কিছু কিছু আছে, ইনফিনিটিভ ক্লোজ, জিরান্ডিয়াল জিরান্ডিয়াল ক্লোজ, ইটসেট্রা ইটসেট্রা, পরে শিখবা, আজকে ক্লোজের ক্লাস না, আমি আগেই বলছি। তো ব্যাপারটা কি দাঁড়াইলো? কোঅর্ডিনেট ক্লোজ কি ভাই? কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন থাকে না? হ্যাঁ। কোঅর্ডিনেট কনজাংশনের দুই পাশে দুটো ক্লোজ থাকে না? হ্যাঁ। এই যে বাম পাশে একটা ক্লোজ থাকে ডান পাশে একটা ক্লোজ থাকে, এই ভাই দুটা ক্লোজকেই তুমি কি বলবা? কোঅর্ডিনেট ক্লোজ বলে ফেলবা। কম্পাউন্ড সেন্টেন্সের যেই দুটা ক্লোজ থাকে দুটা ক্লোজকেই তোমার কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়, বা এইভাবে বলতে পারো কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে যে দুটা ক্লোজ থাকে ওটাই হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট কনজাংশন বলা মানে কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্স ডিরেক্ট বলা মানে ওই কোঅর্ডিনেট কনজাংশনই বলা। এগুলো আগের ক্লাস, যেহেতু আমরা আগেই বলেছি কম্পাউন্ড সেন্টেন্সের সৃষ্টি হয় কোঅর্ডিনেট কনজাংশন থেকে। আর দুটা করে সাবজেক্ট দুটা করে ফাইনাইট ভার্ব থাকে। তাহলে 30 মিনিট ধরে যে আমি ফাল পারলাম বা কথা বললাম, কি বললাম আগের ক্লাস, এই দেখেন 32 মিনিট যাচ্ছে, আই থিঙ্ক এখানে উঠতেছে। রাইট?
32 মিনিট ধরে আমরা শুধুমাত্র আগের পড়া পড়লাম, নতুন কিছুতে যাইনি। তো এখন আমরা নতুন কনসেপ্টে যাওয়ার চেষ্টা করি, যেহেতু আজকের কনসেপ্ট নতুন, নতুনটাই আমাদের যাওয়া উচিত, রাইট? তো আমাদের নতুন কনসেপ্ট চলে আসলো। বাক্য তিন প্রকার: সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন আপনিই বলেন, আমি কি এগুলো পড়বো? আমার কি কোনো ইচ্ছা আছে এগুলো রিডিং পড়ার, রিডিং থেকে বোঝার? জীবনেও না। আমি কি সরল বাক্যের ডেফিনেশন এতক্ষণ ধরে আপনাকে শিখাইলাম না? হ্যাঁ। তো এখান থেকে আমি কি করব? আপনাকে শুধুমাত্র আমি জাস্ট এক্সাম্পলটা সলভ করে দিতে পারি, যে ভাইয়া দেখো এটা কেন সরল বাক্য হইলো। এই ফান্ডাটা আমি জাস্ট এখানে উপস্থাপন করে দিতে পারি। কেন? দেন তো দেখি পারেন কেমন। এই যে তাকান, আমরা এই বইটা শুধুমাত্র নিছি যেন আপনার কষ্ট করে নতুন করে নোট করতে না হয়, বইয়ে দাগাই নিতে পারেন। আপনার শ্রমটা কি করার জন্য? রিডিউস করার জন্য। আপনি যদি মনে করেন ভাইয়া এই বই অকওয়ার্ড, খ্যাত, ভাল লাগতেছে না, ব্যাকডেটেড, ওকে ফাইন, এইটা আমি সুন্দর মতো সবগুলো এই স্লাইড বাদ দিয়া এখান থেকে শুধুমাত্র এক্সাম্পল গুলো স্লাইডে উঠাই রাখবো। ওই এক্সাম্পল গুলো আমি সলভ করে দিব, দেখতে অনেক জোস লাগবে, বাট আপনাদের পরিশ্রম বেড়ে যাবে। আমার এখানে কোনো ক্ষতি নাই, লাভও নাই। কারণ পরীক্ষায় দিন শেষে এখান থেকে সবচেয়ে বেশি কমন আসে, এটা সত্য কথা। যেই যেই ভাই প্রশাসন 43, সরি 41 বিসিএস এ অ্যাডমিনে গেছে, উনি পর্যন্ত বিসিএস এর জন্য 9-10 ওল্ড এডিশন বইটা সাজেস্ট করছে ভাই। বলছে ভাই তুমি প্রিলির জন্য এই বই পড়ো, এনাফ। আর পারলে এমসিকিউ প্র্যাকটিস করো, উনি এই বই পর্যন্ত সাজেস্ট করছে। আর তুমি কি অ্যাডমিশনের কথা বলতেছো? তুমি পাত্তাই দাও না যে বিসিএস অ্যাডমিনে গেছে, সে পর্যন্ত এই বই সাজেস্ট করতেছে বিসিএস এর জন্য। আচ্ছা দেখো, যে পয়েন্টে ছিলাম, পুকুরে পদ্ম ফুল জন্মে, ওকে। আমার কি লাগবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব লাগবে না? তাই তো? ওকে, চলো খুঁজে বলো। জন্মানোর কাজ কে করতেছে? জন্মানোর কাজ পদ্ম ফুল করতেছে, তাই তো? ব্যাপারটা তো এইরকমই। ওকে ফাইন। তার মানে হ্যাঁ ঠিক আছে, আমি আপাত দৃষ্টিতে বলতে পারি সাবজেক্ট এখানে আছে। জন্মানোর কাজ যে করতেছে পদ্ম ফুল, সে তো এখানে উপস্থিত আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখানে সেন্টেন্স একটা সাবজেক্ট আছে, আমার কোনো সমস্যা নেই। এবার একটা ভার্ব, এই জন্মে, জন্মে একটা ভার্ব, একটা কাজ। হ্যাঁ, এখানে আমাদের ভার্বও আছে। এখন কথা, এটা কি ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব বোঝার উপায় কি? সেন্টেন্সটা ফুলফিল হয়েছে কিনা দেখো। বলো, পুকুরে পদ্ম ফুল জন্মে। এই জন্মে বলার মাধ্যমে সেন্টেন্সটা কি পরিপূর্ণতা দান হয়েছে? হ্যাঁ। সেন্টেন্সটা কি ফুলফিল হয়েছে? হ্যাঁ। পুকুরে পদ্ম ফুল জন্মে, আমার জানার আর কোনো আগ্রহ বাকি নাই। তো জন্মে বলার ওয়ার্ডটা বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে। কফিনের শেষ পেরেক, রাইট? আসাদ সাইদ আব্দুল্লাহর রেফারেন্স থেকে নেওয়া। এটা হলো কফিনের শেষ পেরেক। জন্মে বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেল। এখানে আমার জানার কোনো আর কিছু বাকি নাই, আগ্রহ বাকি নাই। তাহলে এটা আমার একটা কি? এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব। সবগুলো এক্সাম্পল সলভ করে দেবো, সমস্যা নাই, বুঝে যাবেন। একটা না বুঝলে অন্যটা বুঝবেন, চিন্তা নাই। সো এই সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। এই সেন্টেন্সে কোনো কনজাংশন পাইছেন? না। এই সেন্টেন্সে কি দুটো ফাইনাইট ভার্ব পাইছেন? না। কোন বাক্য হবে? সিম্পল সেন্টেন্স। সিম্পলের বাংলা কি? সরল বাক্য। শেষ। এত কিছু দেখার টাইম নেই। তারপর, বৃষ্টি হচ্ছে। আপনার জানার আর কোনো আগ্রহ আছে এখানে? কোনো জানার আগ্রহ আছে বলে আপনার মনে হচ্ছে? বৃষ্টি হচ্ছে, এইটা বলার মাধ্যমে দেখেন সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে। এবং বাংলা এতটা সহজ জানেন, বাংলায় সাবজেক্টও খুঁজতে হয় না। বাংলায় জাস্ট দেখতে হয় ব্রো ফাইনাইট ভার্ব কয়টা, সাবজেক্ট কি নাকি, উজ্জ সাবজেক্ট, অনুক্ত সাবজেক্ট, অনেক কাহিনী হয়তো বাংলার মধ্যে। আপনি জাস্ট খেয়াল রাখবেন যে ভাই ফাইনাইট ভার্ব কয়টা, এটা দেখি, তাহলেই সব শেষ। ফাইনাইট দেখে সব শেষ করা যায়। আর আপনার ওই যে কনজাংশন, যেটা কোঅর্ডিনেট আর সাবঅর্ডিনেট কনজাংশন বাংলার, এটা আপনার চিনতে হবে। শেষ, সব শেষ, আর আপনার কিচ্ছু লাগে না, এতটাই সহজ। দেখেন, বৃষ্টি হচ্ছে, তাহলে হচ্ছে একটা ভার্ব। হওয়ার কাজ কে করতেছে? বৃষ্টি করতেছে, ওকে। তো অনেক ডিপে গেলে অনেক ঝামেলা চলে আসবে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, অনেক কাহিনী হবে, অত দরকার নেই। আপনি জাস্ট ফাইনালের দিকে তাকান। আর যদি আপনার ফিল ফিল করতে ইচ্ছা হয়, প্রত্যেকটা বাক্য আপনি গবেষণা লেভেলে যাইতে চান, তাহলে ভাই তুমি চিন্তা করো, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি পড়তেছে, পড়ার কাজ কে করতেছে? আকাশ থেকে। বৃষ্টি তো নিজে আকাশ থেকে করতেছে, হ্যাঁ, তাহলে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এটা যেন মনে হচ্ছে একবার যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একা একা তো পড়ে না, মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হয়। তাহলে এটা কোন বাচ্চ হবে? কর্ম কর্তৃবাচ্য না কি ভাববাচ্য, না কি কি হবে? তখন তুমি এখান থেকে চিন্তা করবা, আচ্ছা কর্ম কর্তৃবাচ্য হলো তো এটা একটা কর্তা, কর্তা মানে তো এটা একটা সাবজেক্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তুমি যদি এত হাই পার লেভেলে যাইতে চাও, যাও, আমার কোনো সমস্যা নাই। বাট আমি সাজেশন দিব, এটা এখন দরকার নাই। তুমি আগে ভার্সিটিতে চান্স পাও, তারপরে এইগুলো লেভেলে যাও। আমি তোমার মতো যখন চান্স পাওয়ার জন্য পড়তেছিলাম, তখন এত কিছু চিন্তাও করিনি। এটা এই জন্য হয়, প্লট বুঝছি, ইয়াস, ওকে ভাই, খেয়ে ফেলাও, শেষ, এত কাহিনী জানার আমার দরকার নেই। ওকে। বৃষ্টি হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে বলার মাধ্যমে ফুলফিল হয়ে গেছে, আমার জানার আর কোনো আগ্রহ বাকি নাই। বৃষ্টি হচ্ছে, চলতেছে, কন্টিনিউয়াস জিনিস, আমার আর কোনো জানার আগ্রহ বাকি নাই। তো আমি যদি বলতাম যে বৃষ্টি হলে, এবার দেখো, বৃষ্টি হলে, এটা বললেই ঝামেলা হতো। বৃষ্টি হলে কি হয়েছে, কি হয়েছে, কি হবে, কি হবে, এরকম একটা আকাঙ্ক্ষা থাকতো। এখানে কোনো আকাঙ্ক্ষা আছে? না। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? এডা। কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স হবে। এই যে যাও, একটা ভার্ব, যাও ভার্বটা বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়েছে না? তোমরা বাড়ি যাও, হ্যাঁ হ্যাঁ, ফুলফিল হয়ে গেছে। তাহলে যাওটা কি? একটা ফাইনাইট ভার্ব। সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? এটা।
যার কাজ কি করতেছে, তোমরা, তারা করতেছে, তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, শেষ। এটা একটা সিম্পল সেন্টেন্স, যদিও সাবজেক্ট দেখার প্রয়োজন নাই। আপনি জাস্ট দেখবেন যে ব্রো ফাইনাইট ভার্ব কয়টা, তাহলেই সব শেষ। খোকা আজ স্কুলে গিয়েছে। ওকে, এই যে গিয়েছে, স্কুলে গিয়েছে বা শুধুমাত্র গিয়েছে, ভার্ব একটা, তাই না? স্কুলে গিয়েছে বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হলো, কফিনের শেষ পেরে। আপনার জানার আর কোনো আগ্রহ বাকি নাই। তাই এটা একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট, যার কাজ কি করছে, খোকা করছে। তো একটা সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স। তারপর স্নেহময়ী জননী স্বীয় মানে নিজের সন্তানকে প্রাণপণ অপেক্ষা ভালোবাসেন। এই যে ভালোবাসেন একটা ভার্ব, ভালোবাসা। ফিজিক্সে না ভার্ব, একটা কোনো কাজ না হইলেও বাংলাতে আমাদের কাজ। আমরা এখানে হাইপোথেটিক্যাল জিনিসের চিন্তা ভাবনা করতেছি না, গ্রামার আসে বাস্তবতা থেকে, তাই বাস্তবতা জিনিসটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভালোবাসার কাজ কে করতেছে, স্নেহময়ী জননী করতেছে। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা, একটা। ভালোবাসেন বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে, তাই এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স। বিশ্ববিখ্যাত মহাকবিরা কি লিখছে, ঐন্দ্রজালিক শক্তি সম্পূর্ণ লেখনী দ্বারা কি লিখছে, অমর অমরতার সঙ্গীত রচনা করেন। আচ্ছা, এত কাহিনী আমার দেখার ধৈর্য নাই, টাইমও নাই। এই দেখেন, সঙ্গীত রচনা করেন, রচনা করেন একটা ভার্ব। এই ভার্বটা বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। সাবজেক্ট কে, সাবজেক্ট হলো এই যে আহ, কি লিখছে এখানে, ঐন্দ্রজালিক শক্তি সম্পূর্ণ লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন। এখন কে রচনা করতেছে, সাবজেক্ট এখানে হিডেন আছে, রাইট? এখন সাবজেক্টটা হিডেন থাকতেই পারে, সাবজেক্ট হিডেন থাকলে এটা আপনারও দোষ না, আমারও দোষ না, থাকতেই পারে, খুবই স্বাভাবিক। কত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিডেন থাকে, ইউ থাকে, থাকে না। আবার প্যাসিভে দেখেন না, সাবজেক্ট হিডেন থাকে। রাইস ইজ ইটেন, এমন থাকে না, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, সাবজেক্ট কে, বাই মি। যে আসলে কাজটা করবে সে হিডেন আছে, থাকতেই পারে। আপনি দেখান যে ফাইনাইট কয়টা, এই রচনা করেন বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে, তাই এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব, এই জন্য এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স। তো এইরকম অনেকগুলো আরো বাক্য আছে, একটু পর দেখ, এক এক করে সবগুলো এক্সপ্লেন করব, সমস্যা নাই। এবার মিশ্র বা জটিলে চলে আসেন। মিশ্র বা জটিলের কনজাংশন কি কি, এটা আপনার আগে জানতে হবে। অর্থাৎ ইংলিশে যেটা সাবঅর্ডিনেট কনজাংশন ছিল, বাংলায় সেটা কি কি হয়, এটা আপনার জানা অনেক বেশি জরুরি। ভাই সহজ কথা, ইংলিশে যেটা ছিল না সেটা বাংলায় ট্রান্সলেট করবা, ট্রান্সলেট করলেই হয়ে যাবে। যেমন এই যে দেখো তো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এটা যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, এটা আমাদের কি হবে, হু হবে না? এই যে হু, হু, যে পরিশ্রম করে, হু মানে বাংলার যে না, হ্যাঁ। তো হু, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এই হুর বাংলা কি, যে। এই দেখো সেন্টেন্সের মধ্যে যে আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো না যে এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন বলো। এইটা তো বাংলায় নতুন, তুমি যদি বোকা হও তাহলে বাংলায় নতুন করে মুখস্থ করবে, আমি মুখস্থ করি নাই। আর চালাক হইলে ইংলিশেরটা জাস্ট বাংলা মিনিংটা কনভার্ট করে দিবা। তো বোকা হইলে মুখস্থ করে ফেলো, এই যে সেইটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আর চালাক হইলে বলো এই যে এর ইংলিশ কি বাবা, হু। হু কোন কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এটা আমাদের ছিল একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড একটা সাবঅর্ডিনেট কনজাংশন হয়। দুটো পার্টের মধ্যে লিঙ্ক সৃষ্টি করতেছিল, রিলেটিভ কনজাংশন ছিল, অনেকবার করে পড়ে আসছিলাম সেম কাহিনী। এই দেখো, তারপর সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছে। এই যে সে যে অপরাধ করেছে, সে যে অপরাধ করেছে, এই যে সে যে মানে কি, হু। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। এই যে সে যে আমি দেখতে পাচ্তেছি, হু এর মধ্যে দেখতে পাচ্তেছি ইংলিশের, এই জন্য এটাকে আমি কি বলতেছি, এই জন্য এটাকে বলতেছি, হ্যাঁ এটা আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট বললেই কি হবে, না, এটাকে মিলাই দিতে হবে না, মিলাই দিতে হবে, চলেন। তো আমার কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটা সাবজেক্ট লাগবে, দুটা ফাইনাইট ভার্ব লাগবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, মিলাইতে পারবো? চলেন তো মিলাই তো। এই দেখেন, যে কি সহজ ধরবেন, যে একটা কনজাংশন না, হ্যাঁ তো কনজাংশন আপনি বাদ দিবেন না, বাদ দেন, কাটলাম। পরিশ্রম করে, একটু উচ্চারণ এর দিকে খেয়াল রাখতে হবে, পরিশ্রম করে না, ওকে, পরিশ্রম করে। ভালো করে খেয়াল করেন, এটার পুরোটা বাংলা কি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এরকম, নাকি যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে? ব্রো ইটস করে, কয় যে ফলো কর হয় করে, করে, রাইট? তো যে বাদ দিয়ে যখন পড়বেন তখন তো করেই উচ্চারণ করতে হবে। দেখেন, পরিশ্রম করে, আর জানার কিছু আগ্রহ থাকতেছে না। পরিশ্রম করে বললে কিন্তু হবে না, করে, কয় করে কো, রয় করে রে, করে বললে আপনি ঝামেলা লাগাবেন। আপনি প্রথমে যখন বলছিলেন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, করে ছিল উচ্চারণ প্রথমে, পরে কিন্তু করে আর বানানো যাবে না, ওটাই উচ্চারণ করতে হবে। করেন উচ্চারণ করি, যেহেতু কনজাংশন বাদ দেন, পরিশ্রম করে, ফুলফিল হয়ে গেছে না সেন্টেন্সটা মনে হচ্ছে। পরিশ্রম করে, কি করে, পরিশ্রম করে, আর জানার কোনো আগ্রহ জাগতেছে না, কোনো আগ্রহ জাগতেছে না। তো এই জন্য পরিশ্রম করে, এটাকে আমি বলতেছি ফাইনাইট ভার্ব। তারপর সুখ লাভ করে, করে নট করে, ইটস করে, সুখ লাভ করে।
এই সেই, এটা তো একটা কনজাংশন, সেইটা বাদ দেন না। সুখ লাভ করে, এইটুকু তো আমার আসল বাক্য। কি করে? সুখ লাভ করে। আর কোনো জানার আগ্রহ আছে? না। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব। দুটো ফাইনাইট ভার্ব পাইছেন? পাইছেন। আর এই যে সে, এটা একটা কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনার একটা কোশ্চিন আসবে এখানে, ভাইয়া করে বললে কি সমস্যা? কয় করে কোর, রয় করে রে, করে, করে, পরিশ্রম করে, এটা উচ্চারণ করলেই তো কন্ডিশন হয়ে যাচ্ছে ভাই, ঝামেলা। আহা, তুমি পুরোটা পড়ো না। তুমি কি পড়বা নিজে বাবা? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাই না? প্রথমে তুমি করে উচ্চারণ করতেছিলা, যেই তোমাকে যে সরাই দিলাম, তুমি এখানে কি গিরগিটির মতো রূপ পাল্টা এটাকে করে উচ্চারণ করবা? এটা কোনো কথা? এটা কি সম্ভব? না। তো বাংলার যেহেতু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, তোমার প্রনাউন্সিয়েশনের দিকে একটু নজর দিতে হবে, নাহলেই সব উল্টাপাল্টা লেগে যাবে। আশা করি এই জিনিসটা ধরতে পারছো। এই জিনিসটা ধরতে আমার অনেক স্টাডি করতে হয়েছে, তারপর আমি এই জিনিসটা ধরতে পারছিলাম। যে আরে মিলে না কেন, পরে বললাম ও আচ্ছা, আগে তো মিনিং করে ছিল, আমি তো পাকনামি করে এটাকে করে বলতে পারবো না, তাহলেই তো আকাম হয়ে যাবে, মিনিং তো নষ্ট করার কোন রকম সক্ষমতা আমার নাই। গতদিন বারবার করে বলছিলাম ভাই তুমি যাই করো, মিনিং নষ্ট করতে পারবা না। তুমি নতুন করে কি আকাশ থেকে আনবা আমার সমস্যা নেই, বাট মিনিং নষ্ট করা যাবে না। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। সো মিনিং তো কোনোভাবেই নষ্ট করা যাইতো না। তাই আমরা এখানে আসলে মিনিং নষ্ট করতে পারতেছি না, আফসোস। এই তো। ফাইন, এবার wait, আমি একটু এটা বড় করার চেষ্টা করি। আই ডোন্ট নো বড় হবে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো বড় হবে। জুম আপডেট দেওয়ার পর এটা আর বড় হচ্ছে না, বাদ দেন, কোনো সমস্যা নেই। আমরা এবার নেক্সট পয়েন্টে চলে আসি। আবার দেখেন, এই যে সে যে, এটা আমাদের এই যে, এটা আমাদের একটা কনজাংশন না? বাদ দিবেন না? ওকে, বাদ দেন। তারপর তা, এই যে তা এবং যে, এই দুটো কনজাংশন না? হ্যাঁ। তো বাদ দেওয়া লাগবে না? বাদ দেওয়া লাগবে। ওকে, বাদ দিলাম। এটা আমাদের কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন, কারণ এর বাংলা কি হয়, সরি এর ইংলিশ কি হয়? হু হয়। ওকে। বলেন, সে অপরাধ করেছে, কোনো জানার আগ্রহ বাকি আছে? না, করেছে একটা ফাইনাইট ভার্ব। মুখ দেখে বুঝেছি, আর কিছু বাকি আছে? বুঝেছি শোনার পর কোনো কিছু বাকি আছে বলে মনে হচ্ছে? না। আর একটা ফাইনাইট ভার্ব। তো এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে ভাই। আরেকটা, এই দেখো যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তাই এটা আমাদের কমপ্লেক্স, অর্থাৎ মিশ্র বা জটিল বাক্য। এই তো আমাদের ব্যাপারটা। এখন তোমাকে আমি ক্লোজ পার্টটা কেন শিখাইলাম ব্রো? এই দেখো, মিশ্র বা জটিল বাক্যে বলছে আশ্রিত বাক্য আর প্রধান বাক্য। যেটা প্রধান সেটা ইংলিশ নাম কি বাবা? প্রিন্সিপাল ক্লজ। ধরতে পারছো না? আর যেটা আশ্রিত তার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। ইয়াস, সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট ক্লজ জানি বাংলায় কত প্রকার? তিন প্রকার। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্যের ইংলিশ কি? সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করতেছে। বিশেষ্য মানে কি বাবা? নাউন। বুঝতে পারছো? তাহলে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কি? নাউন ক্লজ। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কি হবে? বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে কি বলবা? অ্যাডজেক্টিভ ক্লোজ। বলো। ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ক্রিয়া বিশেষণ মানে কি বাবা? অ্যাডভার্ব না? এগুলো কি শিখায় আসি নাই সব আগে? হ্যাঁ, অ্যাডভার্ব ক্লোজ। তাহলে ইংলিশে যেটা আমাদের নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ছিল, বাংলায় সেটা হলো বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। বাবা এই যে দেখো, তুমি মিস্টেক করতেই পারো, আমি তো মিস্টেক করবো না, তাই না? এই যে কেন শিখালাম এটা ক্লোজ, এই যে প্রিন্সিপাল, এই সাবঅর্ডিনেট তিন প্রকার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ইংলিশটা আমি কেন শিখাইলাম? যেন বাংলায় আমার তোমার শিখাইতে কষ্ট না হয়। আমি এখন বাংলায় যে কি বলবো, কপি মারো না। নাউন ক্লোজ কেমনে চিন্তা? নাউন ক্লোজ চিন্তা নাম প্রকাশ করতো বা এই কয়টা পজিশনে বসতো। অ্যাডজেক্টিভ কেমনে চিন্তা বাবা? নাউন প্রোনাউনকে মডিফাই করতো। অ্যাডভার্ব কেমনে চিন্তা? নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতো। বাংলায় কি বলবো? সেম কাহিনী বলবো। আমি কি নতুন কিছু বলবো? না। তো কিভাবে বলবো চলেন দেখি। আমরা সব সময় ভুল করে এই তিনটার মধ্যে, মানে খুবই ভুল করে। পোলাপান সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডই পারে না বাংলার। আবার বাংলার মধ্যে নাকি বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়, জীবন শেষ। কিন্তু আমরা যেন মিস না করি, বিসিএস এ খুব কাজে লাগবে এই জিনিসটা, অ্যাডমিশনেও আসে। সেই জন্য এটা আমরা এখন দেখবো যে আশ্রিত খণ্ডবাক্য যে তিন প্রকার কিভাবে চিন্তা হয়, পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা চুল ছেড়ে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। আসেন, জুম করেন, জুম করলে জুম হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা বিশেষ্যটা স্কিপ করে আপাতত, আমরা যেহেতু ক্লোজটা এখনো পারফেক্টলি শিখি নাই, তো এটা চিন্তা আমাদের একটু সমস্যা হবে। এটা স্কিপ করে আমরা আপাতত যে বাকি দুইটা ছিল না, বিশেষণ স্থানীয় আর ক্রিয়া বিশেষণ স্থানীয়, এই দুইটা আমরা আগে একটু শিখি, তাহলে আমাদের জন্য যান্ত্রিক সুবিধা আমরা পাবো। ওকে। তো বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য আপনার কি বলতেছে এটা আপনার দেখার দরকার নাই। বিশেষণ স্থানীয় খণ্ডবাক্যের আপনি ইংলিশ নাম কি জানেন? এডিজে, অ্যাডজেক্টিভ ক্লোজ।
আর কিছু আপনার জানার দরকার নেই। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লোজ বাবা? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। হোয়াট ইজ মডিফাই? MODIFI। হোয়াট ইজ মডিফাই? মডিফাই মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তোমার একটু জানলেই হবে, ইংলিশ পার্ট, আর কিচ্ছু জানতে হবে না। চলো প্রমাণ করে দিই, দেখো। এই যে এই সাইডে ক্লোজ, ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বলো। এই যে ধন ধন্যে, সরি, ধন ধন ধন্য পুষ্পে ভরা, এই বাম পাশের যে ক্লোজটা, তাকে মডিফাই করতেছে। এই ধন ধন্যে পুষ্পে ভরা জিনিসটা কি? কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বাবা? এই যে বসুন্ধরা, পৃথিবীর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে বসুন্ধরা ওয়ার্ডটা কি? বসুন্ধরা ওয়ার্ডটা নাউন। তো নাউনকে যদি মডিফাই করা হয়, তখন তাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে। নাউনকে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলবেন। নাউনকে যদি একটা ফ্রেজ মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবেন। নাউনকে যদি কোনো ক্লোজ মডিফাই করে সেটাকে কি বলবেন? অ্যাডজেক্টিভ ক্লোজ বলবেন। তাই ধন ধান্য পুষ্পে ভরা যেহেতু বসুন্ধরাকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, আর নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা একটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ এর জাত হয়ে যায়। যেহেতু এটা ক্লোজ মডিফাই করতেছে, তাই এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই ধন ধন্য পুষ্পে ভরা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে। তারপর, যে এই সবাই অনুপস্থিত, যে এই সবাই অনুপস্থিত কাকে বোঝাচ্ছে? পরবর্তী অংশে সে কে বোঝাচ্ছে? সে, সে সম্পর্কে অতিরিক্ত তথ্য না? সে সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? যে কিনা এই সবাই অনুপস্থিত, তাহলে সে কে মডিফাই করতেছে। হোয়াট ইজ সে? হি বা সি। হি বা সি, হি বা সি জিনিসটা কি বাবা? প্রোনাউন। নাউন প্রোনাউনকে মডিফাই করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই যে সবাই অনুপস্থিত কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। শেষ। এভাবে তুমি চিনবা। তারপর, খাঁটি সোনার চাইতেও খাঁটি কাকে বোঝাচ্ছে ভাই? খাঁটি জিনিসটা কি? এই যে মাটি, মাটিকে বোঝাই ভাই। মাটি, মাটি কি? নাউন। নাউনকে মডিফাই করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই খাঁটি সোনার চাইতে খাঁটি কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। শেষ। তারপর ক্রিয়া বিশেষণে চলে আসেন, অ্যাডভার্বে চলে আসেন। কিভাবে? চলেন দেখি আমরা কিভাবে হয়। একটা ক্লোজ দিছে, যতই করিবে দান, কন্ডিশন দিয়ে দিছে। মনে রাখবেন। আবার আমি একটা অ্যাডজেক্টিভ কি বলে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার আর একটা সহজ উপায় বলে দিই। এটা সবসময় কাজ করে না, বাট বলি। দেখেন, যেই সেন্টেন্সে, হ্যাঁ, বাক্যের শুরুতে কন্ডিশন থাকে কি? বাক্যের শুরুতে কন্ডিশন থাকে, একটু লিখে নেন, মজা পাবেন। বাক্যের শুরুতে যদি কন্ডিশন থাকে, তখন 99% সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কন্ডিশন কিভাবে তাও, আম, যতই করিবে দান, এই যে কন্ডিশন শুরুতেই, যতই করিবে দান সেন্টেন্সের শুরুতেই কন্ডিশন। তারপর, এই যে যেখানে আকাশ সমুদ্র একাকার হয়ে গেছে, এই যে তুমি আসবে বলে, দেখছো? প্রথম অংশেই কন্ডিশন। যদি প্রথম অংশে কন্ডিশন থাকে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। এখন তুমি এখানে বলতে পারো, কি বলতে পারো? এইটা বলতে পারো, আমি এখানে আসতেছি, এই যে এটা বলতে পারো যে ভাইয়া, এই যে কন্ডিশন, আমি ভাত খেয়ে বাড়িতে যাব, এই দেখেন কন্ডিশন, আমি ভাত খেয়ে, অর্থাৎ না খেয়ে আমি যাবো না, আগে খাবো তারপর যাব। এখানে তো কন্ডিশন দিছে, হ্যাঁ। আপনি না বললেন কন্ডিশন দিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়? তো এটা কেন সিম্পল সেন্টেন্স হচ্ছে? আহা, কমপ্লেক্সের একটা ন্যূনতম তো সত্য লাগবে না? সত্যটা কি? ভাই, দুটা ফাইনাইট ভার্ব থাকে। এইখানে কি তোমার দুটা ফাইনাইট ভার্ব আছে? না। ফাইনাইট ভার্ব এটা, তো এটা ফাইনাইট ভার্ব থাকলে ওখানে, ওখানে তোমার সন্দেহ দেওয়া থাক, সত্য দেওয়া থাক, নাকি মহাকাব্য দেওয়া থাক, আমার কিছু দেখার আছে? না। এটা ফাইনাইট ভার্ব মানে সিম্পল, কাহিনী ওখানেই শেষ। বেসিকে আসো না। যখন তুমি দেখতেছো যে ফাইনাইট ভার্ব ভাই দুটা খুঁজে পাইলাম, দুটা ফাইনাইট ভার্ব খুঁজে পাইছি, এবার তুমি চিন্তা ভাবনা করো ব্রো, প্রথম অংশে কন্ডিশন দেওয়া কোনটা, একটু চিন্তা করি তো। প্রথম অংশে কন্ডিশন দেওয়া কোনটা? 99% টাইম সেটাই কি হয়ে যায়? সেটাই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। খেয়াল করেন, এখানে কি কন্ডিশন প্রথম অংশে? ভালো করে দেখেন তো। আমি ভাত খাবো প্রথম অংশে এত দূর পর্যন্ত, প্রথম অংশে কোনো কন্ডিশন আছে? শোনাই। কন্ডিশন হলো মাঝখানে, মাঝখানে কন্ডিশন দেওয়া, তবেই বাড়িতে যাব। তো মাঝখানে কন্ডিশন দিলে কি ঝামেলা? বলবো, ধীরে ধীরে তো সামনে আগাচ্ছি, বলবো। আপাতত এটা লিখে নেন যে প্রথম অংশে যদি কন্ডিশন দেওয়া থাকে বা, তখন সেটা 99% টাইম কি হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কমপ্লেক্স, এটা একটু লিখে রাখেন। রাইট। এটা এই এই চিন্তা কখন আসবে? যখন সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব থাকবে তখন। অর্থাৎ দুটো ফাইনাইট ভার্ব না থাকলে তো কমপ্লেক্স কম্পাউন্ড হতেই পারবে না। তো দুটো ফাইনাইট ভার্ব আসার পর তখন আপনি এই চিন্তা ভাবনা করবেন। আগে এই চিন্তা ভাবনা করার দরকার নাই। যদি দেখেন ফাইনাইট ভার্ব আছে এটা, তাহলে মাশাআল্লাহ, ওটা সিম্পল সেন্টেন্স, ওটা নিয়ে কোনো আমার চিন্তা করারই দরকার নেই। আশা করি এই প্যাচটা ধরতে পারছেন। মিস করিয়েন না, মিস করলে ঝামেলায় পড়বেন। ফাইন, এই যে এখানে আমি ছিলাম না, ব্যাখ্যা করতেছিলাম। এই দেখেন, যতই করিবে দান, দান করার কাকে মিন করতেছে? দান করলে কি হবে? মডিফাই মানে কি? কারো সম্পর্ক অতিরিক্ত তথ্য প্রকাশ করা। এই দান করার সম্পর্ক অতিরিক্ত তথ্য কি? দান করলে কি হবে?
তার মানে কাকে মডিফাই করতেছে, দান করাটা বেড়ে যাওয়া, এই যে বেড়ে যাওয়া বাবা, ততই যাবে বেড়ে, এই যে বেড়ে যাওয়া, বেড়ে ওয়ার্ডটা কি, এটা একটা ভার্ব। যদি নাউন প্রোনাউন ছাড়া অন্য কাউকে মডিফাই করে, তার নাম কি হয়ে যায় জানি, তার নাম আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যায়। কেন? অ্যাডভার্বিয়াল ক্লোজ মানে কি, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে। এই তো, তুমি আসবে বলে, কি হয়েছে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তাহলে আসার সাথে কিসের সম্পর্ক? অপেক্ষা করার সম্পর্ক ভাই, অপেক্ষা করার সম্পর্ক, তাই না? এখন চিন্তা করেন তো, এই তুমি কি আমি কি মডিফাই করতেছে, আমি সম্পর্কিত একটু তথ্য দিচ্ছে? না। এই তুমি, তুমি আসবে বলে তোমার আশা কার সাথে রিক্সা তথ্য দিচ্ছে? অপেক্ষা করার সাথে সম্পর্কযুক্ত। তুমি আসবে বলে অপেক্ষা করতেছি, তাহলে তার আসার সাথে অপেক্ষা করার একটা সম্পর্ক আছে। তাহলে তুমি আসবে বলে কাকে মডিফাই করতেছে? অপেক্ষা করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়ে যায়? নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, না, সেটা তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে, শেষ। তারপর, যেখানে আকাশ সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই কি দিকচক্র বল, অর্থাৎ সেখানেই সবকিছুর সমাপ্তি, এটা বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে ভাই, হ্যাঁ, এটা কাকে মডিফাই করতেছে আমাকে একটু দেখার চেষ্টা করি তো। ওকে, আমাকে একটু মনে করে দিবেন, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই জানি করে? অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। আপনার কি মনে ছিল? অ্যাডভার্ব একটা ফ্রেজকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ক্লোজকে মডিফাই করতে পারে, এগুলো কি আপনার মনে আছে? বলছিলাম নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ক্লাসের লাস্টে আমরা দেখাই দিয়েছিলাম। তো এখানে দেখেন, যেখানে আকাশ সমুদ্রে একাকার হয়ে গেছে, এটা কাকে মডিফাই করতেছে? এই সাইডে ফুল ক্লোজকে মডিফাই করতেছে, সেখানেই দিকচক্রবাল। আকাশ সমুদ্র একাকার হয়ে যাওয়াটাই দিকচক্রবাল, অর্থাৎ ফুল ক্লোজ কে মডিফাই করতেছে। তো নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক, সেটা আমাদের কি হয়ে যাবে? নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক সেটা আমাদের এডিভি, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে। তাই যেখানে আকাশ সমুদ্র একাকার হয়ে গেছে, প্রথম অংশে কন্ডিশন আছে, তাই এটা কমপ্লেক্স। এবং যেহেতু ফুল কি, ফুল ক্লোজ কেই মডিফাই করতেছে, নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক সেটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যায়, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এভাবে আপনি চিনবেন যে বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য আর ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য কিভাবে খুঁজে বের করতে হয়। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনাও প্রখর। ওকে। ভাইয়া হ্যাঁ, বলেন। ভাইয়া যে একটা কোশ্চেন ছিল যে আপনি যে অ্যাডভার্বের কথা বললেন যে নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতে পারে, হুম এটা হুম। হচ্ছে ভাই প্রিপোজিশন তারপরে কনজাংশন আর ইন্টারজেকশন কে কিভাবে মডিফাই করে, এই জিনিসটা আর কি কোশ্চেন করতে এই বলেছে। জিনিসটা তো, যদি আপনি অ্যাডভার্বের ক্লাস করে থাকেন ওর মধ্যে ক্লিয়ার হওয়ার কথা। অ্যাডভার্বের ক্লাসের মধ্যে সুন্দর মতো দেখে দেওয়া আছে, বা অ্যাডভার্বের ক্লাসের স্লাইডটা একটু ওপেন করেন, ওখানে দেখেন যে একটা অ্যাডভার্ব যতগুলো জিনিসকে মডিফাই করতে পারে নাউন প্রোনাউন ছাড়া, সবগুলো এক্সাম্পল সহ আপনার স্লাইডের মধ্যে দেওয়া আছে, এবং আমি নিজের নিজ দায়িত্বে বুঝিয়ে দিয়েছিলাম। ওইটা একটু চেক করে স্লাইডটা পেয়ে যাবেন ওর মধ্যে, হ্যাঁ, ওর মধ্যে সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা। ওকে, কাম টু দা ড্রয়িং বোর্ড, যেই পয়েন্টে ছিলাম। তো একটু আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করলাম, কমপ্লেক্স। অ্যাডভার্ব ক্লাস আপনার 4 নাম্বার ক্লাস ছিল আমি যদি ভুল না হই। ইংলিশের 4 নাম্বার, ইংলিশের 3 নাম্বার, অথবা ইংলিশের 4 নাম্বার রুটিন দেখবেন, সেখানে পেয়ে যাবেন। আর টোটালি মনে হয় 9 বা 10 হইতে পারে, আমি নট শিওর, তো একটু চেক করতে হবে। ওকে, ফাইন। আমরা এতক্ষণ পর্যন্ত কমপ্লেক্স দেখলাম। সেই কমপ্লেক্সের মধ্যে 3টা বাচ্চা ছিল, বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয় এবং ক্রিয়া বিশেষণ স্থানীয়। ভাইয়া বিশেষ্য স্থানীয় কেন পড়ালেন না? ভাই, এটা ক্লোজের সাথে সম্পর্কযুক্ত, তুমি নিজেই দেখতে পাচ্তেছো। ক্লোজ এখনো কিচ্ছু পড়ায়নি, ক্লোজ অনেক বড় একটা কনসেপ্ট। তো ক্লোজের সাথে সিঙ্ক করে তোমার এটা বুঝাই দিতে হবে, বাংলা আলাদা করে বুঝাই দিতে গেলে মিলবে না, অমিল হয়ে যাবে। তাই আমরা যখন ক্লোজটা কমপ্লিট দিব, তখন এটা আমি সুন্দর মতো নিজ দায়িত্বে তোমাকে কাভার করবো, যে বিশেষ বিশেষ স্থানীয় কিভাবে চিন্তা হয়, তোমার যেন সহজ হয়, সেই জন্য সেভাবে সাজিয়েছি। তুমি জাস্ট ক্লাসগুলো ফলো করো আর নোট করো, তোমার এক্সট্রা আর কোনো কিছু করতে হবে না, এনাফ। ফাইন। তো আমরা কমপ্লেক্স নিয়ে সব দায়িত্ব শেষ করে ফেলাইছি, বাকি আছে শুধুমাত্র হলো কম্পাউন্ড। কম্পাউন্ডের বাংলা কি? বাংলা হলো যৌগিক। তো কম্পাউন্ডের কিছু চিহ্ন এরা এখানে দিয়ে দিয়েছে, আপনি খেয়াল করে দেখেন তো। এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, এই যে প্রভৃতি ওয়ার্ডগুলো দেখতেছেন, এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো কোঅর্ডিনেট কনজাংশন ভাই, কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ যৌগিক বাক্য, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, কম্পাউন্ড সেন্টেন্সের অংশ। ওকে, তো এগুলো হলো আমাদের যৌগিক বাক্য কিংবা কোঅর্ডিনেট কনজাংশন, লিখে নেন। এবং, ও, দেখতেই পাচ্তেছেন, এবং এর ইংলিশ কি? অ্যান্ড। ওর ইংলিশ কি? এটাও আমি বলতে পারবো যে অ্যান্ডি বলতে পারবো, কিন্তু ইংলিশ কি? বাট। অথবার ইংলিশ কি? অর। অথচর ইংলিশ কি? অর দ্বারা প্রকাশ করা যায়। কিংবার ইংলিশ কি? বরং, তথাপি, অর্থাৎ অ্যান্ড অর বাট, ইয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ, স্টিল, নেভারথেলেস, হাউএভার, দেয়ারফর, হোয়ারএস।
এই 10টা বলছিলাম ওই 10টার বাংলা ট্রান্সলেশন দিয়ে দিছে, কিচ্ছু করে না এরা। তো এইগুলো কনজাংশন যদি কোনো দুটা ফাইনাইট ভার্বালা বাক্যের মধ্যে থাকে, তখন সেটা চোখ বন্ধ করে যৌগিক হয়ে যাবে। শর্টকাট কথা বোঝা যায়? মানে এই কনজাংশন গুলো যদি থাকে তখন কোনো চিন্তাই আর নাই ভাই, এটা যৌগিক, খেলা এখানেই শেষ। এখন তুমি যদি এরকম কোনো চিহ্ন না পাও, নাই, তখন বোঝাই যাচ্ছে সেটা কি হয়ে যাবে, সেটা কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু তারপর আমি তোমাকে সহজ করে দিয়েছিলাম। কি সহজ করে দিয়েছিলেন ভাইয়া? কমপ্লেক্স কি জানো? প্রথম অংশে কনজাংশন থাকে, প্রথম অংশে কন্ডিশন দিবে, প্রথম অংশে কন্ডিশন, প্রথম অংশে কন্ডিশন। লিখে নেন, প্রথম অংশে কন্ডিশন দেয়। এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এভাবে 1 সেকেন্ডে চেনা যায়। একটু পর আমরা যাবো তো, তখন চিনতে পারবো। এখন আশা করি এটা আপনি বুঝবেন। এই যে দেখেন, এটা আমাদের কি হবে তাহলে? আমি ভাত খাই, বাড়িতে যাই। বাড়িতে যাও, আমি ভাত খাবো, বাড়িতে যাব, দুটো সাবজেক্ট আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে। এই যে মাঝখানে তবেই, তবেই কোন কনজাংশন ছিল? কোঅর্ডিনেট কনজাংশন। তো এটা চোখ বন্ধ করে কোন সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স। COMPOUND, এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখন যেহেতু এই কনজাংশন আছে, এটা তো কম্পাউন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি কমপ্লেক্স কিভাবে বানাইতে পারতাম? হ্যাঁ বলেন তো, আমাদের জন্য সুবিধা হয়। দেখো, আহ যখনই আমি ভাত খাবো, যখনই যখনই আমি ভাত খাবো, তখনই বাড়িতে যাব, তখনই বাড়িতে যাব। এই দেখো, এই বাক্যের প্রথম অংশ, আমি ভাত খাবোর প্রথম অংশ যখনই, প্রথম অংশে কন্ডিশন দিছে ভাই, প্রথম অংশে কন্ডিশন দিছে। তো প্রথম অংশ যদি এরকম যখনই প্রথম অংশে যদি কন্ডিশন দিত, চোখ বন্ধ করে এটাকে কমপ্লেক্স বলে দিতাম। কেন ভাই? দুটা ফাইনাইট তো আছে, আছে না? আছে। এখন ঝামেলা তো তোমার দুটা ফাইনাইটের পর যে কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, বললাম তো যে কনজাংশন গুলো লিখে দিলাম, সেগুলো থাকলে এটা কি হবে? কম্পাউন্ড হবে ভাই। সহজ কথা। আতরের গন্ধ আসতেছে, মরা মানুষের, বুঝতেছি না কিসের, কই থেকে আসতেছে। আচ্ছা যাই হোক। আর যদি কন্ডিশন প্রথম অংশে থাকে, ফার্স্ট কন্ডিশন যদি প্রথম অংশে থাকে, তখন সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমি আমি প্র্যাকটিস করতে থাকি, তাহলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন। চলুন প্র্যাকটিস করা যাক। এই দুইটা প্লিজ লিখে নিন, হ্যাঁ। এই কটা কন্ডিশন যেগুলো লিখে দিলাম, এগুলো যদি থাকে এটা যৌগিক বাক্য শেষ, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন। আর এগুলো যদি না থাকে, প্রথম অংশে কন্ডিশন দেওয়া থাকে, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সারা জীবন কাজ করে, কোনো জায়গায় ভুল হয় না এগুলা। চলেন আমরা এখানে একটু দেখি। নেতা জনগণকে উৎসাহিত করলেন, এই মাধ্যমে সেন্টেন্সটা শেষ। করলেন বড় মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু তো কনজাংশন বাদ দেন। কোনো পথঘাট দেখাতে পারলেন না, বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল হয়ে গেছে, তাই এটা আমাদের একটা পারলেন না, এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব। তো দুটো ফাইনাইট ভার্ব পাইছি, মাঝখানে এই যে বাট, কিন্তু আছে, তাই এটা আমাদের একটা কো অর্ডিনেট কনজাংশন, তাই এটা আমাদের একটা যৌগিক বাক্য কিংবা কম্পাউন্ড সেন্টেন্স। তারপর, বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। এই দেখেন, ধোপাকে গালি পারে, ধোপাকে গালি পারে, ধোপাকে গালি দেয় বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল। তারপর, তাহার গৃহ পরিপূর্ণ, এই যে ইজ, ইজ কথাটা হিডেন আছে। যেমন আমি যদি বলি আমি আবির, আমি আবির, রাইট? এই সেন্টেন্সে ভার্ব কই? হিডেন আছে। আমি আবির হই, হর রস্যই হই, অর্থাৎ ইংলিশে আই এম আবির, এই যে এম, আই এম আবির। এই বাংলায় যে ভার্বটা হিডেন থাকে, এটাকে অনুক্ত ভার্ব বলা হয়, অনুক্ত। আমার মনে হয় আপনাকে যখন আমি ভার্বের ক্লাস করাইছিলাম, সুন্দর মতো এটা বুঝাই দিয়েছিলাম ধাতুর মধ্যে, যে ভাই ধাতু দেখো, ভার্ব দেখো, অনুক্ত ভার্ব কি। তো এগুলো অনেক কোশ্চেন আসা উচিত না। তাহলে এখানে এই যে ইজ ভার্বটা হিডেন আছে, এটাকে অনুক্ত ভার্ব বলতেছি। আর অথচ যেহেতু আছে কোঅর্ডিনেট কনজাংশন, তাই এটাকে আমি একটা যৌগিক বাক্য বলতেছি। আর নতুন করে এখানে কিছুই নাই। উদয়াস্ত পরিশ্রম করব, অন্যের দ্বারস্থ হব না। দেখো একটা ফাইনাইট ভার্ব, এই যে দ্বারস্থ হব না, আর একটা ফাইনাইট ভার্ব, এই দেখো হলো তথাপি, অর্থাৎ কো অর্ডিনেট কনজাংশন, তাই এটা আমাদের একটা কম্পাউন্ড বাক্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপর কি স্যার? বাক্য রূপান্তর করবো এবার আমরা, রাইট? আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনলাম, রূপান্তরে আরো মজা পাবো। এখানে আরো ভালো করে চিনতে পারবেন। এগুলো কি লেখা আছে কাটেন, এগুলো আমি মুখস্থ বিদ্যায় ভরসা করি না। দেখেন, এটা কেন সিম্পল সেন্টেন্স? এখানে তো কন্ডিশন দেওয়া আছে। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, কেন সিম্পল সেন্টেন্স ভাইয়া? ফাইনাইট কয়টা বলো তো? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, ভার্ব আছে একটা ভাই, আদেশ পালন করা, বলার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল। ফাইনাইট ভার্ব কয়টা? এরা। তাহলে কি হবে? এটা ফাইনাইট ভার্ব থাকলে চোখ বন্ধ করে সিম্পল, আর দেখার দরকার আছে? কোনো দরকার নাই। এটাকে মিশ্র বানাইতে বলছেন, তার মানে কি? দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে, দুটো সাবজেক্ট আনতে হবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনতে হবে। এই দেখো প্রথম অংশে কন্ডিশন নিয়ে আসে, দেখো যারা ভালো ছেলে, দেখছো? প্রথম অংশে কন্ডিশন যদি নিয়ে আসি, সেটা কি হয়? সেটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হয়। যারা বাদ দাও, ভালো ছেলে। আর জানার কোনো আগ্রহ আছে? ভালো ছেলে, ভালো ছেলে বলছো, সেন্টেন্সটা ফুলবে। তুমি বলতে পারো ভাইয়া ভালো ছেলের মধ্যে ভার্ব কই, এটাই তো ধরতে পারলাম না। এখানে অনুক্ত ভার্ব আছে না, হিডেন ভার্ব আছে না? আই এম আবির, আমি হই আবির, ভালো ছেলে। আমি যদি জিজ্ঞেস করি যারা ভালো ছেলে,
কোশ্চেন করো। দোজ হু আর, হু আর গুড বয়, এই যে আর ভার্বটা হিডেন আছে, এটাকে আমি অনুক্ত, বাংলায় অনুক্ত ভার্ব বলবো না? হ্যাঁ ভাই। তার মানে এখানে যে যারা ভালো ছেলে এর মধ্যে অ্যামিজার, অর্থাৎ ভার্বটা হিডেন আছে, মানে ফাইনাইট ভার্বটা হিডেন আছে, এবং ওটার মাধ্যমে সেন্টেন্সটা ফুলফিল। শিক্ষকের আদেশ পালন করে, এই যে দেখো শিক্ষকের আদেশ পালন করে, তারা তো কনজাংশন বাদ দাও। শিক্ষকের আদেশ পালন করে, যে আদেশ পালন করে, এটা আমাদের একটা ভার্ব। কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটা ফুলফিল, আগের সেন্টেন্সটাও ফুলফিল। এবং যারা প্রথম সেন্টেন্সের প্রথম অংশে কনজাংশন অর্থাৎ কন্ডিশন দেওয়া, এই জন্য এটাকে আমি মিশ্র বাক্য বা জটিল বাক্য বলতেছি। নাম্বার 2, দেখো তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, ভার্ব একটাই ভাই, প্রস্থান করলাম, চলে গেলাম। দেখছো, ভার্ব একটা, তাই এটা আমাদের সিম্পল সেন্টেন্স। তারপর যেই তার দর্শন পেলাম, এই যে এই যেই প্রথম অংশের কন্ডিশন, দেখছো, তার দর্শন পেলাম ফাইনাইট ভার্ব, প্রস্থান করলাম ফাইনাইট ভার্ব, আর যেই প্রথম অংশের কন্ডিশন, এই জন্য এটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভিক্ষুকে দান করো, একটাই ফাইনাইট ভার্ব, ভিক্ষুকে দান করো। আর এখানে কি, যে ভিক্ষা চাই তাকে দান করে, দেখো প্রথম অংশে কন্ডাকশন, প্রথম অংশে কন্ডিশন, দেখছো, এই যে ভিক্ষা চাই একটা ফাইনাইট ভার্ব, দান করো আর একটা ফাইনাইট ভার্ব, এই জন্য এটা আমাদের একটা মিশ্র জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। এই তো, কি আছে এইগুলো আর? এখানে মিশ্র থেকে সরল বানাইতে বলছে। কি করছে? এই যাদের প্রথম অংশে কন্ডিশন দেখো, এই যতদিন প্রথম অংশে কন্ডিশন, এই দেখো যে প্রথম অংশে কন্ডিশন, তো প্রথম অংশে কন্ডিশন থাকা মানেই তো কমপ্লেক্স সেন্টেন্স শেষ। এত তো দেখার দরকার নেই যে কন্ডিশন কন্ডিশন কন্ডিশন। কম্পাউন্ড সেন্টেন্স তুমি জীবনে দেখছো কোঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্সের শুরুতে বসে? দেখছিলা? হি স্পোর্ট বা টনের সব সময় কোঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্সের মাঝে বসে না? দেখে আসলা না? হ্যাঁ। তো বাংলায় কি ব্যতিক্রম কিছু ঘটবে? না, বাংলাতেও কোঅর্ডিনেট কনজাংশন সবসময় সেন্টেন্সের মাঝে বসে ভাই। এই দেখো মাঝে, এই দেখো মাঝে, এই দেখো মাঝে, শুরুতে কখনো আসে না। শুরুতে কন্ডিশন মানে কমপ্লেক্স, দেখার আর দরকার নাই, অটোমেটিক্যালি হয়ে যায়। তারপর তুমি সলভ করতে যাই দুই তিনটে এমন এমন ঝামেলাময় বাক্য পাবা, যেটা পাবাই। তোমাকে ভার্সিটি কোশ্চেন 100টা তো পারার জন্য দেয় না, তো 2 থেকে 10টা পারবা না, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। 100টার মধ্যে যেগুলো পারবা না, ওইগুলো একটু ভাববা কেন হইলো, একটু চিন্তা করি তো। আমাকে জিজ্ঞাসা করার আগে তুমি যদি নিজে কোশ্চেন বের করতে পারো, তোমার মধ্যে একটা কনফিডেন্ট জন্ম দেবে, ইয়েস আমি পারি। আর আমার থেকে যদি সলভ করে না, তোমার কনফিডেন্টটা লেস হয়ে যাবে। তো নিজে আগে চেষ্টা করো, না পারলে আমরা তো আছি না, আমাদের টিম ফুল আছে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, প্যারা তো নাই। ফাইন। গ নাম্বার দেখেন, সরল আর যৌগিক বাক্যের মধ্যে ঝামেলা করছে। এই দেখেন মাঝখানে কনজাংশন দেখছেন, এবং, তবেই, ফলে, প্রথমে কোনো কনজাংশন আছে দেখেন তো? কোনো কনজাংশন নাই ভাই, প্রথমে কোনো কনজাংশন নাই, দেখেন, দেখছেন? এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড বা যৌগিক, যৌগিক। বাকি এগুলো একটু কষ্ট করে দেখে নিন, সবগুলো মুখে উঠাই দিলে সমস্যা হয়ে যাবে। নিজে কিছু জিনিস আপনার দেখা জরুরি, ওকে? নেক্সট আসি, লাস্ট পেজ। এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকে ঝামেলায় পড়ে। আমি বুঝতেছি না যে এইটা আসলে, তো থাম্বনেইল ভিডিও, এখানে কি বলছো? সো ডিস্ট্রাক্ট স্পিকার, হাইড থাম্বনেইল ভিডিও, এটা যদি আমি বন্ধ করি কি হবে এখানে? বড় করা যাচ্ছে, আমি খেয়াল করিনি, সরি। এই দেখেন, এটা তো বড় করা যায়, এতক্ষণ আমি ছোট করে রাখছিলাম কেন? এখন তো সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, লাস্ট পেজ এখানে আসেন, দেখেন, এখানে আপনারা ধরা খান, কিন্তু ধরা খাওয়া যাবে না, ওকে? এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন। আহ এটা তো কন্ডিশন, কেন সরল বাক্য? এটা তো কন্ডিশন, দেখেন তো। সত্য কথা না বলে বিপদে পড়েছি, ভাই বিশ্বাস করেন এটা একটা কন্ডিশন। কেন? কেন এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হইলো না? ফাইনাইট কয়টা দেখো তো। এই যে সত্য কথা না বলে, সত্য কথা না বলে, এটা একটা অংশ না? হ্যাঁ। সেন্টেন্সটা পরিপূর্ণতা দান করছে। এই যে না বলে, এটা কি ফাইনাইট ভার্ব? জীবনেও না। সত্য কথা না বলে কি হইছে ভাই, কি হইছে, হইছে এটা কি? দেখছো, এটা আকাঙ্ক্ষা থাকতেছে। তাহলে এই অংশে এটা নন ফাইনাইট ভার্ব, NFV। বিপদে পড়েছি, এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ভাই ফাইনাইট ভার্ব এডা, যত কন্ডিশনই থাকুক ফাইনাইট ভার্ব এডা, তুমি সিম্পল ছাড়া কিছু বলতে পারবা না? তাই সিম্পল বলছি, কি করবো বলো, আমার তো কোনো দোষ নাই। আমার কোনো দোষ আছে? না। তো সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছে, ভাই এটা যৌগিক কেন হইলো? হ্যাঁ, যৌগিক মানে তো কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড কেন হইলো বলেন তো? ভাই প্রথম অংশে কন্ডিশন আছে, দেখ তো প্রথম অংশে কোনো কন্ডিশন আছে? সত্য কথা বলিনি, প্রথম অংশে কোনো কন্ডিশন দেওয়া আছে? না। মাঝ কনজাংশন কোথায়? এই যে তাই মাঝখানে ভাই, মাঝখানে দেখ, মাঝখানে থাকলে কি হয়? এটা যৌগিক হয়ে যায়। বললাম না, মাঝখানে কনজাংশন মানে সেটা যৌগিক। 99% টাইম, আমি বলতেছি না 100% টাইম, কারণ দুই একটা পিকুইলার এক্সাম্পলে একটু উলটপালট হয়ে যাবে। সেখানে আপনি যে এই যে এত কিছু মাথার মধ্যে গভীর জ্ঞান নিলেন, সেই জ্ঞান থেকে অ্যান্সার দিতে হয়, এবং ওটা আপনি পারবেন, ধীরে ধীরে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর এই যে কিন্তু দেখছেন, এই দেখেন, মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে, এই যে তবে মাঝখানে কনজাংশন দেখছেন, এই জন্য এগুলোকে আমি যৌগিক বাক্য বলতেছি।
আর মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা তো আপনার দেখেই মনে হচ্ছে ভাই, বিশ্বাস করেন মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। কন্ডিশন দেওয়া ভাই। ভাই প্রথম অংশে কোনো কন্ডিশন আছে? আরে কন্ডিশনের চিন্তা তো পরে, এটা কোন সেন্টেন্স, এটা আগে কোনো, চলো। ফাইনাইট কয়টা? মেঘ গর্জন করলে কি হয়? আকাঙ্ক্ষা জাগতেছে ভাই, ফুলফিল হয়নি ভাই, সরি। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। মই নৃত্য করাটা শুধুমাত্র ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এডা। এডা ফাইনাইট ভার্ব মানে সিম্পল। আর দেখার দরকার আছে এখানে আমার? শেষ, দেখার তো দরকার নাই। তো এই এক্সাম্পল গুলো অনেকে বুঝে না, না বোঝার কিছু নাই। আমি আপনার একটা সুপার শর্টকাট দিয়ে দিই। শর্টকাট মানে বেসিক দেওয়ার পর এখন শর্টকাট দিচ্ছি ভাই। যদি প্রথম অংশে কন্ডিশন থাকে এবং তুমি একটু ম্যাচ করবা যে এটা আমার ইজিং বাংলায় যেটা সাবঅর্ডিনেট কন্ডিশন পড়ছিলাম সেটার বাংলা কিনা, তারপর ভাই দুটা ফাইনাইট ভার্ব আছে কিনা, হলে চোখ বন্ধ করে ভাই তুমি কোথায় টিক মারবা? জটিলে টিক মারবা, অর্থাৎ কমপ্লেক্সে টিক মারবা, কমপ্লেক্স। এবার যদি দেখো ভাই দুটা ফাইনাইট ভার্ব আছে এবং কনজাংশন কোথায়? মাঝে। কনজাংশন মাঝে, কোথায় টিক মারবা? কম্পাউন্ডে টিক মারবা ভাই। আর যদি দেখো যে কন্ডিশন টন্ডিশন যাই থাক, উই ডোন্ট কেয়ার ভাই, ফাইনাইট ভার্ব আছে অনলি এটা, তাহলে আর খেলাই শেষ। এটা ফাইনাইট ভার্ব মানে সেটা সিম্পল সেন্টেন্স। ইংলিশের যে বেসিক স্ট্রাকচার, বেসিক সেন্স, ওটাতেই আমাদের বাংলা সলভ। এটা ভাই নতুন করে আমার কোনো কিছু আমরা এখানে আনবো না, রাইট? এইদিকে তাকাও মিশ্র আর যৌগিকের মধ্যে। এই ভাই দেখ যৌগিক, এই দেখো প্রথম অংশে কোনো কন্ডিশন আছে? না, যৌগিক বাক্য। এই দেখো এখানে প্রথম অংশে কন্ডিশন যদি, দেখছো? কি হয়ে গেল? মিশ্র। মিশ্র মানে কি? জটিল। জটিল মানে কি? কমপ্লেক্স। কক্স, কক্স মানে কমপ্লেক্স। আচ্ছা, তিন অত্যন্ত এই যে কিন্তু, দেখছো? এই দেখো প্রথম অংশে যদিও, দেখছো? কন্ডিশন দিয়ে দিচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো এখানে যৌগিক বাক্য আর মিশ্র বাক্য দিছে, মজার। এই গ্রামে একটি কি আছে? দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। এবার দেখো এই গ্রামে যে দরগা আছে, এই যে যে, যে মানে কি বাপ, হু, হু, দেখছো? এই দেখো কন্ডিশন দেওয়া কোন অংশে ভাই? প্রথম অংশে কন্ডিশন দেওয়া। এটা কি কমার পর কোনো কিছু দেখতে পাচ্তেছো? না, এই দেখো প্রথম অংশে কন্ডিশন দেওয়া আছে, দেখছো? এখানে কোনো কন্ডিশন আছে? দেখো তো, এই গ্রামে একটি দরগা আছে, কোনো কন্ডিশন আছে? আছে? না। শুরুতে আছে? না। মাঝখানে আছে? না। কন্ডিশনই তো নাই। কন্ডিশনই যেহেতু নাই, তোমার চিন্তা আছে? কন্ডিশন থাকা মানে কমপ্লেক্স। আর কন্ডিশন থাকা মানে কমপ্লেক্স কেন বলতেছি? ওই যে আমি একটা বললাম না, আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য যেটা ছিল না, আর প্রধান খণ্ডবাক্য। আশ্রিত মানে কি? যাকে আশ্রয় দেওয়া হবে, যাকে কন্ডিশনের উপর থাকতে দেওয়া হবে। এই জন্য আমি ওই আশ্রিত থেকে আনতেছি হলো কন্ডিশন, রাইট? তারপরে তোমাকে বলা হলো না সাবঅর্ডিনেট কন্ডিশন। হোয়াট ইজ সাবঅর্ডিনেট? যাকে কন্ডিশন দিয়ে রাখা হয় সেটাই সাবঅর্ডিনেট। মানে সাবঅর্ডিনেটের ডেফিনেশনের মধ্যে এটা আর কি ছিল, সেখান থেকে জিনিসটা নিয়ে আসা। ওকে, এখানে যে কথাটা দেখিয়ে এটা নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যায়, ভুল করিয়েন না, ভুল করলে ভুল হবে। দেখেন প্রথম অংশে কন্ডিশন যদি, দেখছেন? এই দেখেন যখন প্রথম অংশে কন্ডিশন, এই দেখেন প্রথম অংশে কন্ডিশন, তাই সবগুলো মিশ্র। এবার দেখেন কন্ডিশন এই যে মাঝখানে, এই দেখেন এবং, বিপাক এবং দুঃখ একসাথে আছে, প্রথমে কোনো কন্ডিশন নাই, মাঝখানে এবং আছে, দেখছেন? এন্ড অর বাট, কোঅর্ডিনেট কন্ডিশন মানে কম্পাউন্ড সেন্টেন্স। এই দেখেন কিন্তু মাঝখানে, দেখছেন? এন্ড অর বাট, বাট থাকলে আমাদের কি হয়ে যায়? বাট থাকলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। খুব কঠিন? কঠিন না, সহজ। সহজ জিনিস, খালি পড়তে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। তো একটুকু আমাদের ছিল হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এবার আমাদের মজার ব্যাপার, আমরা কি পড়বো? আমরা পড়বো বাক্য প্রকরণ। আপনিই বলেন, এটা কি আমি আপনাকে শিখাইনি? এটা কি আজকে আমার আবার বুঝে দিতে হবে? দরকার তো নাই। এই দেখেন, ভাষার মূল উপকরণ বাক্য। মনে পড়ে কনসেপ্টের কথা? ভাষা একটা প্লট, মনে পড়তেছে? মনে করে দিব? মনে করে দিই। এই প্লটের মধ্যে কি ছিল বাবা? লেটার। আর কি ছিল? সাউন্ড। ইস, পোলাপন সব ভুলে যায়, কি একটা অবস্থা। তারপর কি ছিল? ওয়ার্ড। তারপর কি ছিল? সেন্টেন্স। এইটা যে আমি একদম চুল ছেড়ে এক্সপ্লেনেশন দিয়েছিলাম, মনে পড়ে শব্দতত্ত্বের মধ্যে? মনে পড়ে না, সব ভুলে গেছো। এই যে ভাষার মূল উপকরণ, উপকরণে পাঁচটা লেটার, পাঁচটা লেটার অ্যালফাবেট ওয়ার্ডের মধ্যে পার্থক্য বুঝাই দিয়েছিলাম, সব ভুলে গেছো। আর একটা হলো উপকরণ, একটা হলো উপাদান, উপাদানে কয়টা লেটার? চারটা। উপকরণ মানে কি? বড় জিনিস। ভাষার সবচেয়ে বড় জিনিস কি? সেন্টেন্স। খুব কঠিন না। আর বাক্যের কি বলছে? মৌলিক উপাদান। উপাদান মানে কি? উপাদান মানে ছোট জিনিস। কার কার কার? বাক্য। যখনই বাক্য বলছে, বাক্যের উপাদান যেহেতু, ডেফিনেশনে চলে যাও। বাক্য কি দিয়ে তৈরি হয়? কয়েকটা শব্দ মিলে যা গঠন করে সেটাই বাক্য। তাহলে বলো, বাক্যের ডেফিনেশনের মধ্যে বাক্যের যে ছোট জিনিস কি আছে? কয়েকটি শব্দ মিলে যা গঠন করে। বাক্যের ডেফিনেশনই বলা আছে কয়েকটি শব্দ মিলে যা গঠন করে। তাই আমি কি বলতেছি? বাক্যের উপাদান শব্দ বলতেছি, অর্থাৎ মৌলিক শব্দ বা শব্দ। খুব কঠিন না, এগুলো আমি সব বুঝাই দিছি মুখস্থ বিদ্যা ছাড়া। এখন বাকিগুলো একটু দেখে নিও। এখানে বাক্যের যে সংজ্ঞা দেওয়া আছে আমার কখনোই পছন্দ হয়নি, তো এটা আমি দেখার পরামর্শ দিব না। আচ্ছা, এরা কি সংজ্ঞা দিচ্ছে আল্লাহ জানেন, আমি আমি জানি না। এর মধ্যে আল্লাহ এগুলো আনা উচিত না, সরি ফর দ্যাট।
আমি নিজেও এটার কোনো মাথা খুঁজে পাইনি, বাদ দেন। এবার দেখেন যে তিনটা নিয়ে আমি কথা বলবো যেখানে পরীক্ষায় আসবেন, আকাঙ্ক্ষা বানানটা দেখবেন, বলবেন নিচের কোন বানানটি সঠিক। উইও যুক্ত খ, ঠিক আছে। আসক্তি মানে আস তয় তয় রস্যি, যোগ্যতা, এই তিনটা বানান যদি ভুল করেন তাহলে ঠিক হবে না, আপনার অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে মান সম্মান থাকবে না। আকাঙ্ক্ষা কি? একটা শোনার পর আরেকটা শোনার যে ইচ্ছা। আমি কি বলছিলাম? আকাঙ্ক্ষা নিয়ে আপনার পরীক্ষায় কোনো কোশ্চেনই দিবে না। এটা অসম্ভব। এই যে চন্দ্র পৃথিবীর চারদিকে, যদি বলে এই সেন্টেন্সে কিসের অভাব, আপনি চোখ বন্ধ করে বলবেন আকাঙ্ক্ষার অভাব, এটা কোশ্চেনে দিবে না তো। দেখাই যাচ্ছে আরে কিছু একটা বাকি আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে মনে হচ্ছে, তার মানে আকাঙ্ক্ষার অভাব। ঝামেলা কোথায় লাগাবে? আসক্তি আর যোগ্যতার মধ্যে। আসক্তি কি বলছিলাম? আসক্তি বলছিলাম যে সিকোয়েন্স, মনে পড়ে? SEQUENC, হোয়াট ইজ সিকোয়েন্স? সেন্টেন্স সিকোয়েন্স। আমি টিভির উপর বসে সোফা দেখতেছি, এই যে সিকোয়েন্সটা নষ্ট করলাম। তাকান, এটা আমার কথা না, এখানে লেখা আছে। এই দেখেন, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটা যদি আপনি আকাম করে উল্টাপাল্টা করে দেন তখন কি হবে? দেখেন তো, দেখেন তো। এই দেখেন, কাল বিতরণী হবে উৎসব, স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত হলো। বলেন তো, সিকোয়েন্স নষ্ট করে ফেলালেন না? নষ্ট করছেন। সিকোয়েন্স যদি আপনি নষ্ট করেন সেটা কি হবে? সেটা আসক্তির অভাব হবে, অর্থাৎ সিকোয়েন্সলেস, এর মধ্যে কোনো সিকোয়েন্স নাই। এই জন্য এর সঙ্গে কি দেয়? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাস ভাই। সুশৃঙ্খল পদ বিন্যাস মানে কি? সুশৃঙ্খল মানে কি? সিকোয়েন্স। এখান থেকে মনে রাখেন না, সুশৃঙ্খল পদ বিন্যাস মানে সিকোয়েন্সের কথা বলতেছে। সিকোয়েন্স মানে সেটা কি? সেটা হলো আসক্তি। খুব কঠিন? কঠিন না। যোগ্যতা, হোয়াট ইজ যোগ্যতা? যোগ্যতা হলো বাস্তব জগতে এটা ভ্যালিড কিনা, এটাকে কি বলা হয়? এটাকে যোগ্যতা বলা হয়। আব্বু গেট খোলা আছে, গেট খোলা আছে। আচ্ছা, যোগ্যতা কি জিনিস? যে বাস্তব জগতে এটা ভ্যালিড কিনা, তাই না? ওকে, তো দেখি বাস্তব জগতে ভ্যালিড কিনা। আমি বললাম যে বর্ষার রোদ্রে প্লাবনের সৃষ্টি হয়। কিরে ভাই, বর্ষা তো পানি, পানির রোদে প্লাবনের সৃষ্টি হয়, এ কেমন কথা? বর্ষার ঢালে হইতো না? হ্যাঁ, তাহলে বলেন বাস্তব জগতে এটা কি ভুল না? ভুল। হাতি আকাশে ওড়ে। কিরে ভাই, হাতি কি বাস্তব জগতে আকাশে ওড়ে? হ্যাঁ, সিকোয়েন্স ঠিক আছে, হাতি আকাশে ওড়ে, সিকোয়েন্স পারফেক্ট। হাতি কি বাস্তব জগতে আকাশে ওড়ে? না 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 না, কিভাবে? দেখি আমি একটা বাক্য লিখবো, বলেন তো এই বাক্যে কিসের অভাব? চারজন বান্ধবী, চারজন বান্ধবী, আচ্ছা বেস্ট ফ্রেন্ড লেখেন। চারজন বান্ধবী রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে। বলেন এই সেন্টেন্সে কিসের অভাব? হেঁটে যাচ্ছে। আকাঙ্ক্ষা আসক্তি নাকি যোগ্যতা? চারজন বান্ধবী রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে, বলেন তো এটা কিসের অভাব এই সেন্টেন্সে? যোগ্যতা। যোগ্যতার অভাব। জীবনে দেখছেন চারটা মেয়ে একসাথে থাকলে ওরা চুপচাপ হেঁটে যায়? এটা কি বাস্তব জগতে ঠিক আছে? বাস্তব জগতের রং কনসেপ্ট না? হ্যাঁ, তার মানে এটা কিসের অভাব? এটা হলো যোগ্যতার অভাব। বাবু বুঝতে পারছে, কারণ জানে যে চারটা মেয়ে একসাথে হইলে কখনোই তারা চুপচাপ থাকবে না, এটা ইতিহাস সাক্ষী আছে। তার মানে এখানে ভাই ভুলভাল কিছু লিখছেন। চারজন বান্ধবী রাস্তাতে যাচ্ছে হেঁটে হেঁটে, তাও চুপচাপ আছে, অসম্ভব ভাই। এখানে যোগ্যতার অভাব। কিন্তু সেন্টেন্সের সিকোয়েন্স কিন্তু ঠিক আছে। সিকোয়েন্স ঠিক থাকা মানে আসক্তি, সিকোয়েন্স নষ্ট হওয়া মানে আসক্তি নষ্ট হওয়া। সেই জন্য যোগ্যতার সংজ্ঞার মধ্যে বলা হয় বাক্যের মধ্যে পদ সমূহের, ভাই পদ সমূহ মানে বোঝো না? পদের বাংলা মিনিং হলো ওয়ার্ড, শব্দ। এখানে একটু মানে ফ্লেক্স করে লিখছে হলো পদ। যাহা শব্দ তাহাকেই পদ বলা হয়। যখন কোনো একটা শব্দ বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন তাকে পদ বলা হয় ভাই। কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এক্সেট্রা এক্সেট্রা, এই আর কি বলা হচ্ছে। ওকে, তার মানে বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলোর মধ্যে কি ভাবগত মিল বন্ধন হলো যোগ্যতা। ভাবগত মিল বন্ধন, হোয়াট ইজ ভাবগত মিল বন্ধন? বাস্তবতা, যে বাস্তবে এটা কারেক্ট কিনা, এইভাবে মনে রাখবেন যে ভাবগত মিলবন্ধন মানে বাস্তব জগতে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ভাবের মিল আছে কিনা সেন্টেন্সের সাথে। আমি যেইটা এক্সপ্রেশনটা প্রকাশ করতে চাচ্ছি, চারজন বান্ধবী রাস্তাতে চুপচাপ হেঁটে যাচ্ছে, এটা কি এক্সপ্রেশনটা ঠিক আছে? একদম না। তাহলে বাস্তব জগতে যদি রং মনে হয় তাহলে সেটা যোগ্যতার অভাব, সেটা সেখান থেকে মনে রাখবেন ভাবগত মিলবন্ধন। আর সেন্টেন্সের সিকোয়েন্স থেকে মনে রাখবেন সুশৃঙ্খল পদ বিন্যাস। এই দূরে যেন ভুল না হয়। পরীক্ষায় ডিরেক্ট উঠাই দিবে যে সুশৃঙ্খল পদ বিন্যাসকে কি বলা হয়, আসক্তি নাকি যোগ্যতা? সবাই ভুল করে, বাট আপনি প্লিজ ভুল করিয়েন না। অন্তত একটা মনে রাখেন, সুশৃঙ্খল মানে সিকোয়েন্স, সিকোয়েন্স মানে আসক্তি। মনে রাখবেন টিভির উপর বসে সোফা দেখতেছেন, শেষ। আসক্তি মনে থাকলে যোগ্যতা অটোমেটিক্যালি মনে থাকবে। এই দূরে জিনিস ভুল করিয়েন না, পরীক্ষায় যদি আসে আফসোস করবেন। আর হামেশা কিন্তু কোন একটা ভার্সিটিতে আসক্তি আর যোগ্যতার এই ডেফিনেশন থেকে একটা কোশ্চেন দিয়েই দেয়। ভুল করিয়েন না, ভুল করলে ভুল হয়ে যাবে, আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি এগুলো পার করে আসছি এবং আমার বিসিএস, বাট আমি এই জিনিসগুলো খুব সুন্দর করে মাথার মধ্যে ধারণ করছি। আশা করি ভুল করবো না, নট ওভার কনফিডেন্ট, এটা আমার হার্ড ওয়ার্ক থেকে বলা। আচ্ছা, যাই হোক। তো এই যে যোগ্যতার ব্যাপারগুলো আছে, যে বাস্তব জগতে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাপ্রোপ্রিয়েট না, এর উপর ভিত্তি করে যোগ্যতার আবার
অনেকগুলা ভুল বের করা হয়। যোগ্যতার মধ্যে অনেক রকমের টাইপ, অনেক রকমের ভুল হতে পারে, বিভিন্ন রকম। একটা কি রীতিসিদ্ধ অর্থবাচকতা। এখানে কি বলা হচ্ছে, প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ দিক প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই প্রকৃতি প্রত্যয় তো আমি আপনাকে এখনো শিখাইনি। তো এই প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা বলাই আমার কাছে বিলাসিতা। এই যে রীতিসিদ্ধ অর্থবাচকতা দেখতেছেন না, যখন আমি প্রকৃতি প্রত্যয় শিখাবো ওই ক্লাসের মধ্যে এটা আপনি একদম ফুল ডিপ এক্সপ্লেনেশন পাবেন। আপাতত এটা স্কিপ করেন, যেহেতু প্রকৃতি প্রত্যয় আমি শিখাইনি। এখন এটা বলতে গেলে প্রকৃতি কি, প্রত্যয় কি, কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি, ধাতু কি, নিযন্ত কি, অনেক কাহিনী চলে আসবে। তো এত কাহিনী করতে গেলে ওটা নিয়ে 1 ঘন্টা চলে যাবে। তো এই একটা কনসেপ্ট আপনি একটু স্কিপ করেন। আজকে কটা কন্টেন্ট স্কিপ করলাম? রীতিসিদ্ধ অর্থবাচকতা আর একটা কোনটা স্কিপ করলাম, ওই যে বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, এই দুটা স্কিপ করলাম, মনে রাখেন। আমার মনে থাকবে, আমি ক্লাস সেইভাবে সাজায় রাখছি, আপনার মনে না থাকলেও হবে। তো এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা আমি জাস্ট আপনাকে বলি। দেখেন, আপনার পরীক্ষায় আসবে যে, ভাইয়া বাধিত ওয়ার্ডটা ভাঙলে কি হয়, এটা আসবে পরীক্ষায়। বাধা যোগ ইত মনে যেন থাকে। তৈল ভাঙলে কি হয়, তিল যোগ স্ন। পরীক্ষায় কিন্তু আসবে যুক্ত বর্ণের মতো, এটা যুক্ত বর্ণ না, এটা কিন্তু তদ্ভিদ প্রত্যয়, কৃত প্রত্যয় না, এটা তদ্ভিদ প্রত্যয়। কেন তদ্ভিদ প্রত্যয় পরে বলবো, যখন প্রত্যয়ের ক্লাস নেবো তখন বলবো, এখন না। তো তিল ভাঙলে হয়টা কি, তৈল ভাঙলে কি হয়, তিল যোগ স্ন। এটা ভুল করবো না, তাহলেই হবে, আর কোনো চিন্তা করতে হবে না। ওকে, এবার তুমি এখান থেকে চলে আসো দুর্বোধ্যতা। এখান থেকে তো মানে আমাদের কনসেপচুয়ালের মধ্যে এগুলো সবগুলো আমি তোমাকে সুন্দর মতো মাথার মধ্যে অ্যাড করে দিতে পারবো। দুর্বোধ্যতা কি জিনিস জানো? আমি একটা কোশ্চেন করি, দেখি কে পারে। ধরো গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটা মূর্খ ব্যক্তি, মূর্খ, ওকে, সে ইংলিশ বুঝে না। ENGLISE, সে ইংলিশ আসলে বুঝে না, হ্যাঁ। এখন ভাই তুমি শহরের আহ ছেলে, তুমি অনেক ভালো ইংলিশ পারো, কানাডা থেকে পড়াশোনা করে আসছো, মতিউর রহমানের স্যারের মেয়ের মতো, ছেলের মতো, সামথিং দ্যাট হতেই পারে, ইট ক্যান বি রাইট। সো এই যে ব্যাপারটা, তুমি ইংলিশে এক্সপার্ট। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো, তুমি গ্রামে গেছো, গ্রামে যে তোমার ওই মূর্খ ব্যক্তির সাথে ঝগড়া লাগছে, লাগতেই পারে, মানুষ তো। এখন তুমি ওই মূর্খ ব্যক্তিকে ইংলিশে গালাগালি দিচ্ছ, ইংলিশে কথা বলতেছো। বলো এখানে বোকা কে? অবশ্যই বোকা তুমি। কেন? কারণ তোমার ভাই জায়গা বুঝে কাজ করতে হবে। তুমি ইংলিশে এক্সপার্ট, ওই বেটা তো ইংলিশ বোঝেই না, তোর ইংলিশে কথা বলে কোনো লাভ আছে? লাভ নাই, তোমার, তুমি বোকা এখানে। সেম, তুমি বিদেশে গেছো, তুমি ওখানে ইংলিশে ফাইট করতে হবে, তোমার বাংলা বলে ওখানে কোনো লাভ আছে? না। তো একে বলা হলো দুর্বোধ্যতা। তোমার যখন যেটা দরকার নেই সেটা তুমি কেন ইউজ করবা? বা এমন একটা হার্ড ওয়ার্ড ইউজ করতেছে যে, তুমি তোমার তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলতেছে যে, রহিম তুমি আমার সাথে প্রপঞ্চ করিয়াছো। হোয়াট ইজ প্রপঞ্চ? প্রপঞ্চ কি? মানে তুমি একটা তোমার উদ্দেশ্য হলো একটা মানুষ হিসেবে যে IELTS এর জিনিসটা কি, যে ভাই দেখো তোমার গ্রামার ভুল হলো খুব একটা সমস্যা না, মার খুব একটা কাটা যাবে না, কিন্তু কাটা যাবে। তবে তুমি মানুষকে বুঝাইতে পারতেছো কিনা, এটা হলো ফ্যাক্টর। তুমি মানুষকে বুঝাইতে পারতেছো কিনা, ইয়োর পাওয়ার। আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে বলতেছে আমরা বাইরে যাব তো, আমাকে বলতেছে "এই তালা তাড়াতাড়ি খোল, চল তালা তাড়াতাড়ি খোল"। আমি বললাম, তালা তাড়াতাড়ি খুলবো মানে? আমি বাইরে যাচ্ছি না তুই তো বুঝছস নাকি? হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে চল। ও আমারে বলতেছে তালা তুই তাড়াতাড়ি খোল, বাট তালা তো লাগাইতে হবে। আমি তো বুঝতে পারছি সে কি বুঝাইতে পারতেছে, কি বুঝাইতে চাচ্ছে। ওকে ঠিক আছে, সে তার কনভারসেশনে 100%, আমার কোনো সমস্যা নেই। তো তোমার ইংলিশ গ্রামার বা যে কোনো গ্রামারের বা যে কোনো ভাষায় দক্ষতা হইলো যে তুমি কাকে কত তাড়াতাড়ি বুঝাইতে পারো। এখন ভুল বলে বুঝাও নাকি সঠিক বলে বুঝাও, ডাজেন্ট ম্যাটার। এটাকে বলতেছে দুর্বোধ্যতা। দেখো, তুমি আমার সাথে প্রপঞ্চ করে আছো, এই প্রপঞ্চ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড তোমার কেন ইউজ করতে হবে এখানে? সবাই কি প্রপঞ্চ মিনিং জানে? না। তো প্রপঞ্চ মিনিং যদি নাই জানে, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বললা যে তুমি আমার সাথে প্রপঞ্চ করিয়াছো। এখন গার্লফ্রেন্ড খুশি হয়ে গেছে, আরে প্রপঞ্চ মানে কি, এটা তো ভালো কিছু। তাহলে উল্টাপাল্টা হয়ে গেল না ব্যাপারটা? এই জন্য বলতেছে তুমি এমনিতেই একটা বাক্যের মধ্যে খুব কঠিন ওয়ার্ড ইউজ করতে পারবে না, তাহলে এটা দুর্বোধ্যতা। এই প্রপঞ্চর বাংলা মিনিং হলো চাতুরী, মায়া, ছলনা, এটসেট্রা এটসেট্রা। বাংলার প্রপঞ্চ শব্দটি অপ্রচলিত, তুমি এটা ইউজ করতে পারবে না, এটা তোমার জন্য লস প্রজেক্ট। অনেকে মনে করে হার্ড ওয়ার্ড ইউজ করলেই হয়তো আমার আমার মানে ভালো লাগবে দেখতে, আমার রাইটিং ভালো হবে। নো, তোমার এমন কিছু ইউজ করতে হবে যেটা তোমার আসলে, তুমি যাকে বলতেছো সে যেন বুঝতে পারে। সে যদি বুঝতেই না পারে, তাহলে তুমি যত ভালো স্পিকারই হও এটা তোমার ব্যর্থতা, রাইট? তাহলে তুমি যত ভালো স্টুডেন্ট হও, কাউকে বুঝাইতে না পারলে ভাই তুমি ভালো টিচার না। কনসেপ্টটা এরকম আর কি, দুর্বোধ্যতা কনসেপ্টটা। নেক্সট, উপমার ভুল প্রয়োগ। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উত্থ হইল, তাই না? এখন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উত্থ হইলে, এই যে বীজ, উক্ত হওয়া মানে বীজ থেকে চারা গজানো। বীজ থেকে চারা কি জীবনে মন্দিরে গজায়? না। কোথায় গজায়? খেতে। ক্ষেত, ক্ষেত, মাঠ, এগুলোতে গজায়। তো এটা তাহলে তুমি উপমা যে উপমা যে দিলা, উপমানের তুলনা, তাহলে ভুল তুলনা দিছো বাবা।
হৃদয় মন্দিরে না, তোমার বলতে হবে হৃদয় ক্ষেত্রে। ক্ষেত্রে বলতে ক্ষেত, হৃদয়ের ক্ষেতে আশার বীজ উক্ত হইলো। বীজ উক্ত হয় কোথায়? বীজ থেকে চারা হয় কোথায়? ক্ষেতে। তো তোমাকে ক্ষেত্রে বলতে হবে ভাই। তুমি মন্দিরে কেন বলছো? না না, এটা এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এটা প্রচুর আসে, মানে এই এক্সাম্পল উঠাই দেয়। বিসিএস এ যে কতবার আসছে, অ্যাডমিশনে যেগুলো কতবার আসে, ওটা আমরা খেয়াল করি না। তারপর বাহুল্য দোষ। বাহুল্য দোষ অনেক মজার। ইংলিশে কি বলেন তো? ইংলিশের ব্যাপার কি ছিল? ইংলিশের ব্যাপার ছিল যে, দেখেন, ডিটারমিনার ছিল তাই না? ছিল এরকম, দেখেন, টু অ্যাপলস, মানে ডিটারমিনার যদি প্লুরাল হয়, তখন নাউন কি হতো? নাউনও প্লুরাল হইতো তাই না? APPLES, এরকমই তো হইতো। কিন্তু বাংলায় ঝামেলা। বাংলায় বলতেছে ব্রো, তুমি দুটো প্লুরাল একসাথে ইউজ করতে পারবে না। ব্যাপারটা কিরকম বুঝলাম না তো, এইদিকে তাকাও। আমি যদি বলি সকল, ইংলিশের অনুসারে তাই না, সকল মানুষের, এটা হলো ইংলিশের অনুসারে সকল প্লুরাল, তাহলে মানুষেরা, মানুষেরা, মানুষেরা মরণশীল, মরণশীল, এটা ইংলিশ অনুসারে ঠিক আছে। সকল প্লুরাল, মানুষেরা প্লুরাল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক আছে, দুটা প্লুরাল হয়ে গেছে, বাট বাংলা এটা ভুল। বাংলায় বলতেছে ব্রো, প্লুরাল তুমি একটা ইউজ করবা। হয় বলবা তুমি সকল মানুষ মরণশীল, কি বলবা? হয় সকল মানুষ, সকল মানুষ মরণশীল, সকল প্লুরাল বলছো তাই মানুষকে সিঙ্গুলার বলো। অথবা তোমার কি বলতে হবে? অথবা তোমার এখানে আসলে বলতে হবে যে শুধুমাত্র মানুষেরা মরণশীল, মানুষেরা, মানুষেরা মরণশীল। ওকে, তুমি একসাথে ডাবল প্লুরাল ইউজ করতে পারবে না, উই আর সরি। এটাই হলো তোমার বাংলার বাহুল্য দোষ। তাকাও, এই যে এখানে লেখা আছে দেখো, দেশের সব আলেমগণই এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। সব প্লুরাল, আলেমগণই আবার প্লুরাল, মানে কি দরকার ছিল ভাই তোমার? কি খুব প্রয়োজন ছিল? না। হয় তোমার বলতে হবে দেশের সব আলেম, এবার দেখো, সব প্লুরাল, আলেম সিঙ্গুলার। অথবা দেশের সব বাদ দিয়ে বলতে হবে যে আলেমগণই এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। অর্থাৎ ডাবল প্লুরাল তুমি বাংলায় একসাথে ইউজ করতে পারবা না, এটাকে বলা হচ্ছে হলো বাহুল্য দোষ। সহজ কথা। বাগধারার পরিবর্তন, ব্যাপারটা এরকম। এই দেখেন টেক আফটার, এই এক্সাম্পল আমি কতবার দিই, পরীক্ষায় চলে আসলে আপনি আমাকে একটা থ্যাঙ্কস দেন, হুট করে যদি এর পরীক্ষায় চলে আসে। টেক আফটার মানে কি? টেক মানে নেয়া, আফটার মানে পরে, দুটা মিলে মিনিং কি? পরে নেওয়া, বাট মিনিং কি হয়? মতো। রিজেম্বল, তুমি আমার বাবার মতো, তুমি আমার মতো, রিজেম্বল বা মতো, এটা হলো আমাদের কি? টেক আফটার, তাই না? তো এটাই বলতেছে। ইংলিশে যেটা টেক আফটার, বাংলা তো সেটা বাগধারা। ইংলিশে যেটা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, বাংলায় সেটা বাগধারা বলা হয় না? হ্যাঁ। তো বলতেছে বাগধারাতে তুমি যদি ওয়ার্ড পরিবর্তন করে দাও, মিনিং নষ্ট হয়ে যায়। কিরকম? অরণ্যে রোদন মানে কি? নিষ্ফল আবেদন। মানে ব্যাপারটা এরকম, বুঝো না? অরণ্য মানে বন, রোদন মানে কান্না করা। তুমি বনে বসে যদি কান্না করো, তুমি তুমি বনে বসে কান্না করতেছো, আল্লাহ আমি কেন পরীক্ষায় ফার্স্ট হই না, আমি কেন ফেল করি, লাভ আছে? ফলাফল কি জিরো না? হ্যাঁ। এই এখান থেকে বানানো হয়েছে অরণ্যের রোদন, বনে কান্না করা মানে নিষ্ফল আবেদন। এখন এটা যদি তুমি ঘুরে, এটা একটা কি ছিল? ফ্রেজ ছিল, বাগধারা ছিল। এটাকে তুমি যদি পাকনামি করে অরণ্য মানে বন আর রোদন মানে ক্রন্দন, বনে ক্রন্দন বলো, তাহলে বনে ক্রন্দন মানে কি নিষ্ফল আবেদন থাকবে? না 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 না। বাগধারা তো অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন, তুমি ট্রান্সলেট করে ভাই, মিনিং তো আর থাকবে না, বাগধারা মিনিং তো নষ্ট হয়ে যাবে। এটাই বলতেছে যে বাগধারায় তুমি যদি কোনো ওয়ার্ডের পরিবর্তন করে ফেলাও ভাই, মিনিং নষ্ট হয়ে যায়। এটা তোমার এক ধরনের কিসের দোষ? এটা আমাদের বাগধারা শব্দ পরিবর্তন, অর্থাৎ এখানে আমাদের সবগুলো যোগ্যতার অভাব, যোগ্যতা নিয়ে কথা বলতেছি। লাস্ট ওয়ান, গুরুচণ্ডালী। গুরুচণ্ডালী জিনিসটা হলো যে আপনি যদি বাংলাতে কথা বলেন, আপনি দেখবেন 9, 10 বা যখন আপনি সৃজনশীল লেখেন, প্রশ্নের উপর সুন্দর করে লেখা থাকে যে আহ গুরুচণ্ডালী, না এইভাবে লেখা থাকে না, এইভাবে লেখা থাকে যে সংস্কৃত এবং বাংলার মিশ্রণ গুরুচণ্ডালীর দোষ। গুরুচণ্ডালী নাই সমতুল্য। আপনি হয় বাংলা ইউজ করবেন অথবা সংস্কৃত। আপনি কখনো সংস্কৃত বাংলা একসাথে মিক্স করে লিখতে পারবেন না, কোনো জায়গায় না। এটা একটা গুণচণ্ডালী দোষ বলা হয়। তো ওটাই, অর্থাৎ আপনি এদিকে যদি তাকান, হয় আপনার বাংলা ইউজ করতে হবে অথবা সংস্কৃত ইউজ করতে হবে। সংস্কৃত বাংলা দুটো ওয়ার্ড একসাথে মিক্সিং করে জগা খিচুড়ি বানাতে পারবেন না। সংস্কৃত ধ্বংস হয়ে পরে বাংলা আসছে, সহজ কথা একেবারে। তো ব্যাপারটা এরকম হবে এখানে যে, দেখেন, গরুর গাড়ি, গরু বাংলা, গাড়ি বাংলা, রাইট? আপনি পাকনামি করে যদি গরু বাংলা আর শকট মানেও গাড়ি, শকট কোন শব্দ? সংস্কৃত শব্দ। তো বাংলা প্লাস সংস্কৃত দুটো একসাথে ইউজ করতেছেন, গরুর শকট হবে? হবে না। তাহলে এটা গরুর শকট কিসের দোষ? গরু চন্ডালীর দোষ। মিক্সিং করে ফেলাইছেন ভাই। তারপর সব দা, ঠিক আছে, সব হলো আপনার সংস্কৃত, দাও হলো সংস্কৃত। এটাকে যদি আপনি সংস্কৃতের সাথে পোড়া বাংলা লাগাই দেন, সব পোড়া, সব হলো সংস্কৃত, পোড়া হলো বাংলা। ঝামেলা করলেন না? গুরু চন্ডালী দোষ করলেন না? ধরতে পারছেন? তারপর মরা পোড়া বাংলা, এটার সাথে মরার সাথে যদি দাহ, দাহ কি? দাহ হলো সংস্কৃত। সংস্কৃত মানে ওই যে ভাই যেটা তৎসম, সংস্কৃত থেকে লাভ দিয়ে কোনো পরিবর্তন ছাড়া আছে, ওটাই যে তৎসম শব্দ তত্ত্ব শিখে আসলাম না, ওটাই তো এইটা বলতেছে। তো এই তো,
এখানে দা হলো তোমার সংস্কৃত, মরা হলো বাংলা, বাংলা সংস্কৃত মিস করছো না, মিক্স করছো না? হ্যাঁ, তাহলে কিসের দোষ? গুরুচণ্ডালের দোষ। তাহলে কিন্তু পরীক্ষায় আসতে পারে নিচের কোন শব্দটি সঠিক, গরুর গাড়ি নাকি গরুর শকট? ভুল করে গরুর শকটে দাগ দিও না, আমি কোনো দোষ দায়ভার নিব না এখানে তুমি যদি ভুল করে থাকো। তো এই হলো আমাদের আকাঙ্ক্ষা শুধু যোগ্যতা নিয়ে অনেকগুলো কাহিনী, যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রখর। এবার এখানে যেটা আছে এটা হলো উদ্দেশ্য বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট তো সহজ জিনিস। সাবজেক্ট হইলো যে যে সেন্টেন্সে কর্তা, সে হলো সাবজেক্ট। একটা সেন্টেন্সে কর্তা বাদে যা বাকি থাকে সব বিধেয়। শর্টকাট কথা। ভাই বুঝি নাই ব্যাপারটা, বুঝো নাই? দেখো, খোকা এখন বই পড়ছে, স্যার টার্গেট কে? ভার্বের কাজ কি করতেছে? সাবজেক্ট কে? খোকা। তাহলে ওনলি খোকা যেটা এটার উদ্দেশ্য, এখন বাদ দিলেও সমস্যা নেই, ওকে। খোকাটা কি? উদ্দেশ্য, সাবজেক্ট। এই বাদে এখন বই পড়ছে পুরোটা কি? পুরোটা হলো বিধেয়। বিধেয় মানে বোঝার অতিরিক্ত অংশ, মানে বোঝার সাপেক্ষে। আর উদ্দেশ্য মানে কাজটা যে করতেছে। আর বিধেয় মানে বাকি সকল জিনিস, কি কাজ হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, সকল জিনিসকে বিধেয়র মধ্যে ধরা হয়। উদ্দেশ্য মানে অনলি লিডার, লিডার কে? এটা হলো উদ্দেশ্য। আর বাকি সবাই বিধেয়। এইভাবে উদ্দেশ্য বিধেয় বের করে থাকে। এখানে বলেন তো দেখি উদ্দেশ্য আর বিধেয়কে। ডু দা ওয়ার্ক, ইংলিশে বলেন। ডু দা ওয়ার্ক, ইংলিশে উদ্দেশ্যের ইংলিশ কি? সাবজেক্ট। বিধেয়র ইংলিশ কি? প্রেডিকেট। PREDICAT। বলেন তো ডু দা ওয়ার্ক এই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট? এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট আছে? নাই ভাই, ইউথ শব্দটা হিডেন থাকে, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। ডু দা ওয়ার্ক পুরোটাই প্রেডিকেট, প্রেডিকেট। এই তো। ওকে, এখানে আর কি কি জানি আছে। আহ এইগুলো সহজ, এগুলো কি বলবো, বাকি আসেন। এই দেখেন, সম্প্রসারণ একটু পড়তে হয়, জানতে হয়, জানি, জানতে যখন হয়। উদ্দেশ্য সম্প্রসারণ মানে কি? উদ্দেশ্যকে মডিফাই করবে, উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। দস্যু দল ধরা পড়েছে, এক্সট্রা একটা অ্যাডজেক্টিভ অ্যাড করলাম, কুখ্যাত। কুখ্যাত কাকে মডিফাই করে? দস্যু দলকে। এই জন্য কুখ্যাতকে আমি বলতেছি কি সম্প্রসারণ ঘটিয়েছে। কার সম্প্রসারণ? উদ্দেশ্য। দস্যু দল সম্পর্কে এক্সট্রা পরিচয় দিয়েছে, তাই এটাকে আমি উদ্দেশ্য সম্প্রসারণ বলতেছি। কুখ্যাত হলো উদ্দেশ্য সম্প্রসারণ বা সাবজেক্টের সম্প্রসারণ, বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করেছে। ভাই কার সম্পর্কে অতিরিক্ত তথ্য তথ্য দিচ্ছে? হাসিম। হাসিমের ভাই এসেছে, এই যে ভাই সম্পর্কে অতিরিক্ত তথ্য হলো হাসিমের। তাই হাসিমের কি বলতেছি? উদ্দেশ্যের সম্প্রসারণ। এই তো। তারা উন্নতি করবে, তারাই সম্পর্ক অতিরিক্ত তথ্য যারা অত্যন্ত পরিশ্রমী। তাহলে সম্প্রসারণ কার? তারাই কে মডিফাই করছে, অর্থাৎ প্রোনাউনকে মডিফাই করছে। সাবজেক্টকে যদি মডিফাই করে সেটাকে আমি কি বলবো? সাবজেক্টের সম্প্রসারণ। সাবজেক্টের সম্প্রসারণের বাংলায় হলো উদ্দেশ্যের সম্প্রসারণ, ওকে। পরীক্ষায় যে চারটুকু আসতে পারে, যারা অত্যন্ত পরিশ্রমী, কি অর্থে উদ্দেশ্য সম্প্রসারণ? সমার্থক বাক্যাংশ যোগে। বাট আমি পরীক্ষায় জীবনে কখনো আসতে দেখি নাই, রাইট? আসলে একটুকু পর্যন্ত আসতে পারে, এছাড়া আসবে না। শেষ। বিধেয় সম্প্রসারণ কি? বিধেয়কে প্রসারণ করবে। কিভাবে? ঘোড়া চলে, সেন্টেন্স ছিল এটা। সম্প্রসারণ কি? চলে, ভার্ব। ভার্বকে কে মডিফাই করছে? দ্রুত। তাহলে দ্রুত কি হয়ে যাবে? ADV, একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে বলেন সাবজেক্ট ছিল ঘোড়া, ঘোড়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করছে? না। সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করছে? না। কার সম্পর্কে? বিধেয়। চলে, ভার্ব। ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করছে। সাবজেক্ট বাদে সবকিছুই তো আমাদের প্রেডিকেট হয়ে যায় বা বিধেয় হয়ে যায়। তাহলে এখানে ভার্বকে মডিফাই করতেছে না দ্রুত ওয়ার্ডটা? হ্যাঁ। দ্রুত কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? চলা, চলা সম্পর্কে অতিরিক্ত তথ্য। তাই বলতেছে এটা কিসের সম্প্রসারণ? বিধেয় সম্প্রসারণ, অর্থাৎ প্রেডিকেটকে মডিফাই করছে। পরীক্ষায় যা আসবে দ্রুত কি অর্থে বিধেয় সম্প্রসারণ, কি অর্থে প্রেডিকেটকে মডিফাই করছে, বা কি অর্থে ভার্বকে মডিফাই করছে? ক্রিয়া বিশেষণ যোগে, অর্থাৎ অ্যাডভার্ব যোগে। কারণ এই ওয়ার্ডটাতে অ্যাডভার্ব প্রমাণ করলাম, ভার্বকে মডিফাই করলে তো অ্যাডভার্ব হয়ে যায়। এখান থেকে তোমার জাস্ট একটু আসতে পারে। এছাড়া আর কোনো কিছু আমি কখনো আসতে দেখি নাই, BCS এও আসতে দেখি নাই। ভার্সিটি তো দূরেই থাকলো, ভার্সিটি তো আমি কনসেপ্টের মধ্যেই নিচ্ছি না। এই তো, এতটুকু ছিল ক্লাস। 1 ঘন্টা 31 মিনিট মোটামুটি ক্লাস হয়েছে। আশা করি বুঝতে পারছেন। পড়াশোনা করেন। আর আজকে গ্রুপে একটা আলটিমেটাম দিব, যে যারা ক্লাস করতেছেন না তাদের জন্য ক্লাস করাই অফ করে দিব, ঠিক আছে? তোমরা রেকর্ড ক্লাস করতেছো, রেকর্ডই করো। কারণ এইভাবে ক্লাস ক্লাস ফাঁকি দিয়া লাস্টে যায় চান্স মিস গেলে বলবে ভাইয়া চান্স কেন হচ্ছে না, এটা খুবই বাজে একটা অবস্থা। আর অনেকে মনে করতেছেন আমি মনে হয় এমনি বলতেছি যে এগুলো আমার কাছে লিস্ট আছে না। দাঁড়ান, লিস্টটা আপনাদের একটু দেখাই দিই, তাহলেই বুঝতে পারবেন ঝামেলাটা কোথায়, কোন জায়গায় যে ধরা খাবে। এই যে দেখেন, আমার তো মিড প্রিমিয়াম কেনা। এই দেখেন এখানে সব রিপোর্ট আছে, আপনারা গতদিন কি করছেন, কে কতক্ষণ জয়েন করছেন, চলেন আমি একটু ওপেন করে দেখাই। এই দেখেন, দেখছেন একদম কে কতক্ষণ ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কতক্ষণ ক্লাসে ছিল। 1 মিনিট। আমি তো ক্লাস নিয়েছি, আমি 1 ঘন্টা 39 মিনিট ছিলাম। ফুল টাইম কি কি ক্লাসে ছিল? 1 ঘন্টা 36 মিনিট ইসরাত জাহান উর্মি আপু ছিল।
তারপরে এখানে আমি যদি দেখি, এখানে 1 ঘন্টা 39 মিনিট, এটা এটা 19 মিনিট কে ছিল, পূজা দাস আপু ছিল। তো সব কে কতক্ষণ ছিল, কতক্ষণ টাইম, কখন জয়েন করছে, কখন এক্সিট করছে, সবকিছু এর মধ্যে থাকে। তো এখানে যতগুলো আমার কাছে লিস্ট আছে, হ্যাঁ, আপনাদের মানে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের, আমি যদি এখানে চলে যাই গুগল ফর্মে ডক্সে চলে যাই, এখানে আমি সবগুলো লিস্ট আমার দেওয়া আছে। এইখানে সবগুলা লিস্ট আছে, অ্যাক্টিভিটি লিস্ট, যে কি কি করছে না করছে। সো কেউ যখন বলে ভাইয়া কেন চান্স পাইলাম না, সুন্দর মতো এই লিস্টটা ধরাই দিব, বাবা এদিকে তাকাও তো, এই যে মিটিং রিপোর্ট, প্রত্যেক দিনের ক্লাস, তুমি এই দিনের ক্লাসে কি করেছিলে, আমরা একটু ওপেন করে দেখি তো। আমরা এইভাবে ওপেন করব, দেখবো যে এ, তোমার টাইমিং ছিল মালিক 12 মিনিট, 12 মিনিট ক্লাস করছো আর এই কথা বলতেছো, না না না, এটা তো বলা ঠিক না। তো যার দেখবো এরকম যে ভাইয়া আপনি বলছিলেন যে আপনি আহ, আমি চান্স মিস করলে তাই ভাই আপনি নেবেন, আমি সুন্দর মতো তার লিস্ট চেক করব। লিস্ট চেক করে দেখবো যে তার মিনিমাম 70% অ্যাটেন্ডেন্স আসে কিনা, ফুল ক্লাস করছে কিনা। যদি ফুল ক্লাস করে থাকে, এটা অসম্ভব, কখনো মিস যায় না, তাহলে আপনি যদি ধরেন বিউপি তে চান্স না পান আর শিওর থাকেন, আপনি অন্যটা শিওর চান্স পাইতে বাধ্য। এই যে এখানে ক্লাসে জয়েন করছিল কতজন, 50 জন। ফুল টাইম কে কে ছিল, আমার টাইমটা হলো ফুল টাইম, এর সাথে বাকিগুলো আমার জাস্ট মিলাইতে হবে। 1 ঘন্টা 24 মিনিট, তাই না? এই যে 13 মিনিট কে ছিল, 20 মিনিট কে ছিল, 1 ঘন্টা, এগুলো সব কখন জয়েন করছিল সব দেওয়া আছে। সো এইগুলো আমাদের জন্য, আমার জন্য খুঁজে বের করা খুব কষ্টের ব্যাপার না। তাই পড়াশোনা করেন, নিজের ফিউচার নিজে গঠন করেন, আমার কোনো লাভ হবে না। আমার ব্যাপারটা এরকমও না যে ভাই এই প্ল্যাটফর্ম দিয়ে আমার সবকিছু এইটা সেটা, হ্যাঁ ভালো করতে হবে এই সেই। আমি দায়বদ্ধ হলো আল্লাহর কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে। এইখান থেকে আমার যতটুক একদম করা প্রয়োজন আমি সবকিছুই করব। অ্যান্ড আমার সামনে খুব সুন্দর একটা ফিউচার আছে, আমার সামনে অনেক স্কোপ আছে, অ্যান্ড আমি সেই জন্য প্রিপারেশনও নিচ্ছি। সো অন্য প্ল্যাটফর্মের মতো আমাদেরটা এরকম না যে না প্ল্যাটফর্মে সবকিছু, হ্যাঁ তুমি পড়বা না তোমাকে জোর করে আমার এখানে ধরাই নিয়ে আসতে হবে, নো, আমার হাতে হাজার হাজার অপশন, হাজার না, অনেক সুন্দর সুন্দর ভালো কিছু অপশন আছে। তো সেখানে আমি আমার লাইফ খুব সুন্দর মতো ক্রিয়েট করতে পারবো। বাট আমি যেহেতু এখানে একটা ব্যাচের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার সৃষ্টিকর্তার সাথে দায়বদ্ধ, এই জায়গা থেকে আমি আগে যতটুকু পড়িয়েছি এর ভালো যত পারফেক্ট সার্ভিস পান আমাদের দিক থেকে আপনারা পাবেন, কোনো চিন্তা করতে হবে না। পড়াশোনা করেন, ক্লাসটা শেষ করতেছি, কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, টাটা, আল্লাহ হাফেজ।